আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা জেনে আমি আশা করছি ভীষণ খুশি হবেন যে আবারও মিস মার্পল আমাদের সৈয়দ বাড়ির বৈঠকখানায় এসে হাজির হয়েছেন এবং আজকের গল্পটি হচ্ছে অগাথা ক্রিস্টির লেখা দ্য বডি ইন দ্য লাইব্রেরি। চলুন গল্পটা শুনে আসা যাক। দরজায় সশব্দের ঠক ঠক আওয়াজ হতেই ঘুম ভেঙে গেল মিসেস ব্যান্ট্রির। ভাবলেন মেরি প্রভাতী চা নিয়ে এসেছে প্রতিদিনের মতো। বিছানা থেকেই বলে উঠলেন, ভেতরে এসো। সঙ্গে সঙ্গে পর্দা কুঁড়ে শোনা গেল মেরির আর্ত কণ্ঠস্বর, ম্যাডাম ম্যাডাম শিগগিরই উঠুন, ম্যাডাম লাইব্রেরি ঘরে একটা লাশ পড়ে আছে। কান্না চাপার চেষ্টা করে মেরি সঙ্গে সঙ্গে ছুটে ঘর ছেড়ে বেরিয়ে গেল। একটা লাশ, কথাটা যেন এক ধাক্কায় বিছানা থেকে তুলে দিল মিসেস ব্যান্ট্রিকে। লাইব্রেরিতে একটা লাশ, এ কী করে সম্ভব? স্থির হয়ে বসে 1 মিনিট ভেবে নিলেন, তারপর তার পাশে নিদ্রিত স্বামীকে ধাক্কা দিয়ে তুললেন। আর্থার, আর্থার, ওঠো শিগগির। কর্নেল ব্যান্ট্রি ঘুম ভেঙে পাশ ফিরে তাকালেন। কে বলছো? অত হইচই কিসের? মেরি বলে গেল লাইব্রেরিতে একটা লাশ দেখে এসেছে। হ্যাঁ, কি বলছো নাকি তুমি? লাইব্রেরিতে একটা লাশ। গজগজ করতে করতে বিছানা ছেড়ে নামলেন কর্নেল ব্যান্ট্রি। দ্রুত হাতে ড্রেসিং গাউনটা গায়ে চাপিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সিঁড়ির শেষ ধাপের সামনে বাড়ির চাকর বাকর কজন জটলা করছিল। বাড়ির কর্তাকে দেখে সবাই শশব ব্যস্ত হয়ে উঠল। কয়েকজন ফুঁপিয়ে কেঁদে উঠল। কী ব্যাপার, কোথায় কি হয়েছে? বাটলার এগিয়ে এসে বলল, একবার পুলিশে খবর দেওয়া দরকার স্যার। রোজকারই মতো ঢুকেছিল মেরে, কিন্তু একেবারে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল একটা লাশের উপরে। আমার লাইব্রেরি ঘরে লাশ রয়েছে, চলো দেখা যাক। জেলার প্রধান ম্যাজিস্ট্রেটের কাছ থেকে টেলিফোন পেল থানার পুলিশ কনস্টেবল পক। আজ সকাল 7:15 নাগাদ গ্যামিংটন হলে এক তরুণীর লাশ পাওয়া গেছে কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরির ঘরে। তাকে কেউ গলা টিপে মেরেছে। বাড়ির কেউ মেয়েটিকে চেনে না। টেলিফোনে খবরটা পেয়েই পক সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন অফিসার ইন্সপেক্টর স্লেককে টেলিফোন করে জানিয়ে দিলেন। মিস মার্পল রাতের পোশাক পাল্টাচ্ছিলেন, এমন সময় তার বান্ধবী মিসেস ব্যান্ট্রির টেলিফোন পেলেন। ভীষণ ব্যাপার ঘটে গেছে জেন, আমাদের লাইব্রেরিতে একটা লাশ পাওয়া গেছে। সোনালি চুল, অপূর্ব সুন্দরী একটি মেয়ে, মাদুরের উপর শটান মরে পড়ে আছে। মনে হয় কেউ মেয়েটাকে গলা টিপে খুন করেছে। তুমি শিগগির এসো, খুনিকে খুঁজে বের করে রহস্যটা উদ্ধার করো। আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ব্যান্ট্রিদের গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সিঁড়ির মুখে কর্নেল ব্যান্ট্রির সঙ্গে দেখা হয়ে গেল মিস মার্পলের। ওহো মিস মার্পল, খুশি হলাম। আপনার স্ত্রী টেলিফোন করেছিলেন। ঠিক তখনই মিসেস ব্যান্ট্রি সেখানে হাজির হলেন। স্বামীকে প্রাতরাশ খেতে যাবার জন্য তাড়া দিয়ে মিস মার্পলের হাত ধরে বললেন, চলো জেন, দেখবে। লম্বা বারান্দা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন তিনি, তার পেছনে মিস মার্পল। লাইব্রেরির দরজায় পাহারা দিচ্ছিল কনস্টেবল পক। তার উপরে হুকুম রয়েছে কেউ যেন ঘরে ঢুকে কোনো কিছু স্পর্শ না করে, কিন্তু মিস মার্পলকে সে বিলক্ষণ চেনে। কাজেই সেই মহিলা দুজনকে দরজা ছেড়ে দিল। কোনো কিছু স্পর্শ করছে না। মিস মার্পল লাইব্রেরি ঘরে ঢুকলেন মিসেস ব্যান্ট্রিকে সঙ্গে নিয়ে। বিশাল ঘর, অগোছালোভাবে সাজানো, ছড়ানো ছিটানো একরাশ বইপত্র, দলিল দস্তাবেজের সঙ্গে পাইপ ইত্যাদি নানান রকম জিনিস। দেয়াল জুড়ে ঝুলছে পূর্বপুরুষদের কয়েকটা তৈলচিত্র, কিছু বিবর্ণ জল রঙের ছবি। সারা ঘর অন্ধকারাচ্ছন্ন। ওই দেখো। পুরনো চুল্লির কাছে দাঁড়িয়ে আঙুল তুলে একদিকে নির্দেশ করলেন মিসেস ব্যান্ট্রি। মেঝের উপর পড়েছিল অগ্নিশিখার মতন একটি মেয়ের মৃতদেহ। থোকা থোকা কোঁকড়া চুল কপালের দুপাশে ছড়িয়ে আছে। কৃষ্দেহে শুভ্র স্যাটিনের শান্ত পোশাক, স্ফীত মৃত নীল মুখে উগ্র প্রসাধনের চিহ্ন। চোখের কাজল লেপটেছে দুপাশের গালে। লাল লিপস্টিকে রঞ্জিত মুখ, হাত এবং নখের উপরে রক্তিম রং মাখানো, পায়ে সস্তা রুপোলি জুতো। স্থির দৃষ্টিতে তাকিয়ে মেয়েটিকে দেখে শান্ত স্বরে মিস মার্পল বললেন, খুবই অল্প বয়স। এই সময় বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল। কনস্টেবল পক গলা বাড়িয়ে বললেন, বোধহয় ইন্সপেক্টর। মিসেস ব্যান্ট্রি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে অনুসরণ করলেন মিস মার্পল। গাড়ি থেকে নেমে এলেন এলাকার চিফ কনস্টেবল কর্নেল মেলচেট আর ইন্সপেক্টর ফ্ল্যাক।
মেলচেট কর্নেল ব্যান্ড্রির বন্ধু। ব্রেকফাস্ট শেষ করে বাইরে আসতে এদের সঙ্গে দেখা হলো কর্নেলের। তিনি হাঁক ছেড়ে বন্ধুকে সুপ্রভাত জানালেন। একটা অস্বাভাবিক কাণ্ডের কথা শুনে নিজেই চলে এলাম, বললেন কর্নেল মেলচেট। একেবারে অস্বাভাবিক। মেয়েটিকে কি পরিচিত বলে মনে হয়? একদম না, মানে জীবনে কোনোদিনও দেখিনি। বাটলার কি বলছে, কিছু কি জানে? লরিমার তো আমার মতনই হতবাক হয়ে গেছে। খুবই আশ্চর্যের ব্যাপার। এই সময় বাইরে পরপর দুটো গাড়ি থামবার শব্দ শোনা গেল। প্রথম গাড়ি থেকে নেমে এলেন বিশালদেহী ডক্টর হেডাক এবং তিনি পুলিশের সার্জন। দ্বিতীয় গাড়ি থেকে নামলো সাদা পোশাকের দুজন পুলিশ, তাদের একজনের হাতে ক্যামেরা। সবাই এসে গেছে, এবার তাহলে লাইব্রেরি ঘরে যাওয়া যাক, বললেন কর্নেল মেলচেট। লাইব্রেরি ঘরের দিকে যেতে যেতে কর্নেল ব্যান্ড্রি বললেন, সকালে আমার স্ত্রী বলল মেরি লাইব্রেরি ঘরে একটা লাশ দেখেছে। আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। আশা করি তোমার স্ত্রী তেমন দুশ্চিন্তায় পড়েননি। না, সুন্দর সামলে নিয়েছেন। আমাদের গ্রামের সেই মহিলা মিস মার্পল রয়েছেন ওর সঙ্গে। মিস মার্পল? ভুরু কুঁচকে উঠল কর্নেল মেলচেটের। তাকে আবার ডেকে পাঠিয়েছেন নাকি তোমার স্ত্রী? মহিলা তো এই এলাকার স্থানীয় গোয়েন্দা বলা চলে, একবার আমাদের খুব টেক্কাও দিয়েছিলেন। কথা বলতে বলতে তারা লাইব্রেরি ঘরের সামনে উপস্থিত হলেন। ইতিমধ্যে ডাইনিং রুমে বসে মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পল প্রাতরাশ সেরে নিয়েছেন। মিসেস ব্যান্ট্রি এলাকার বিশেষ পরিচিতা। ঘটনার জট খোলা এবং কার্যকরণ খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার, এ কথা এলাকার সকলেই বিশ্বাস করে। ওই অল্প বয়সী মেয়েটার এখানে আসার কথাই আমি ভাবছি। সেন্ট মেরি মিড এমন কোনো বেড়াবার জায়গা নয় যে লন্ডন থেকে কেউ এখানে আসবে। বেসেল ব্লেকের কথাটাই মনে পড়ে যাচ্ছে, তার ওখানে মাঝে মাঝে পার্টি হয়। মেয়েটার পোশাকও কোনো এক নাচে যাওয়ার আসরের মতনই, তাই না? কিন্তু বেসিল ব্লেক, আমি তোর মাকে চিনি, সেলিনা ব্লেক, আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। বেসিল ব্লেকের পার্টিতে লন্ডন থেকে অনেকেই আসে। বৃদ্ধা মিসেস বেরির কাছে শুনেছি যে সপ্তাহের শেষে মাঝে মাঝেই এক সোনালি চুল তরুণী তার ওখানে এসে থাকে। তুমি কি তাহলে মেয়েটাকে সেরকমই কেউ ভাবছ? মেয়েটিকে অবশ্য সেরকমভাবে খুঁটিয়ে দেখিনি। একবার মাত্র কটেজের বাগানে দেখেছিলাম, এক ফালি বিকিনি পরে সূর্য স্নান করছিল। তুমি যেরকম ভাবছ সেরকমও কিন্তু হতে পারে। কর্নেল ব্যান্ট্রি আর কর্নেল মেলচেট দুই বন্ধু ওই সময় আলোচনা করছিলেন। কর্নেল মেলচেট সতর্ক দৃষ্টি চারপাশে বুলিয়ে নিয়ে বললেন, তুমি তাহলে বলছো মেয়েটিকে একদম চেনো না? একই কথা বারবার আমাকে কেন জিজ্ঞেস করছো, আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি কি আমাকে... মেজাজ গরম করো না বন্ধু, এটা খুনের ঘটনা। ভেতরের সমস্ত কথাই একসময় প্রকাশ হয়ে পড়বে, পাছে তুমি কোনো খারাপ অবস্থায় না পড়ে যাও। আমি কিন্তু সে কথাই ভাবছি। মেয়েটার সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ থাকলে সে কথা কিন্তু এখনই বলে দেওয়া ভালো। আমি জানি তুমি কখনো মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতে পারো না, কিন্তু মেয়েটা যে বাড়িতে এসেছিল হয়তো তোমার সঙ্গে দেখা করবার জন্য এসেছিল। এরকম তো হওয়া অসম্ভব নয়। তুমি ভেবে দেখো, মেয়েটাকে আমি জীবনে কখনো দেখিনি। তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে, মেয়েটা তোমার বাড়িতে কেন ঢুকেছিল? সে যে এলাকার কেউ নয় তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার লাইব্রেরিতে সে কী করছিল সে কথা তো আমার জানবার কথা নয়। আমি তাকে ডেকে পাঠাইনি। তুমি কি কোনো বেয়ারা ধরনের চিঠি বা এরকম কিছু পেয়েছিলে? না, ওসব কিছুও তো আমি পাইনি। কিন্তু গত রাত্রে তুমি কি করছিলে? হালকাভাবেই প্রশ্ন করলেন কর্নেল মেলচেট। একটা সভায় গিয়েছিলাম রাত 9টার দিকে, কেনহ্যামে। বাড়ি ফিরেছ কটায়? ওখান থেকে বেরিয়ে রাত 10টার পরে। পথে গাড়ির গোলমালে পড়তে হয়েছিল, বাড়ি ফিরতে 11:15 বেজে গিয়েছিল। লাইব্রেরি কে বন্ধ করে? লরিমার। এ সময় সন্ধ্যা 7টা, 7:30টার মধ্যে বন্ধ করে দেয়। বুঝেছি। তোমার স্ত্রী? আমি বাড়ি ফেরবার সময় গভীর ঘুমে ছিল। সন্ধ্যায় লাইব্রেরিতে গিয়েছিল কিনা জিজ্ঞেস করিনি। চাকরদের মধ্যে কেউ এর সঙ্গে জড়িত আছে বলে কি তোমার মনে হয়? না না, ওরা সবাই অত্যন্ত ভদ্র বংশের মানুষ, এ বাড়িতে বহু বছর ধরে আছে। কর্নেল মেলচেটও মাথা নেড়ে বললেন, হ্যাঁ,
ওদের কাউকে আমার কখনোই সন্দেহভাজন বলে মনে হয় না। মেয়েটি সম্ভবত কোনো তরুণের সঙ্গে শহর থেকে এসেছিল। লন্ডন? হ্যাঁ, আমারও তাই ধারণা। দাঁড়াও, মনে পড়েছে, বেসেল ব্লেক। কে সে? সিনেমা জগতের সঙ্গে জড়িত এক ছোকরা, আমার স্ত্রীর পরিচিত। ছেলেটি মা তার সঙ্গে পড়াশোনা করেছে। একেবারে বকে যাওয়া ছেলেটি। স্ল্যানসাম রোডে একটা কটেজ নিয়েছে। মাঝে মাঝে সে এখানে পার্টি দেয়, খুব হই হুল্লোড় আমোদ হয়। শুনেছি সপ্তাহের শেষে সে শহর থেকে সুন্দরী মেয়েদেরও নিয়ে আসে। মেয়ে? হ্যাঁ, ওই রকম সোনালি চুলের একটি মেয়েকে সে গত সপ্তাহের শেষে নিয়ে এসেছিল। কর্নেলকে খুব চিন্তিত মনে হলো। স্বর্ণকেশী, একটা সম্ভাবনা আজ করা যাচ্ছে। কে যেন নাম বললে? তার সঙ্গে একবার দেখা করা দরকার। তারপর কর্নেল মিলচেট বিদায় নিলেন। সেন্ট মেরিমিডের অধিবাসীদের কাছে বেসেল ব্লেকের কটেজ বুকারের নতুন বাড়ি বলেই পরিচিত। গ্রামের নতুন বাড়ির এলাকায় ওটা কিনেছিলেন মিস্টার বুকার। মূল গ্রাম থেকে কটেজের দূরত্ব সিকি মাইলের মতো। কটেজের সামনের অংশটা গ্রামের পথের দিকেই। প্রথমে শোনা গিয়েছিল একজন চিত্র তারকা বাড়িটা কিনেছেন। গ্রামের লোক উৎসাহিত হয়ে উঠেছিল রূপলি পর্দার কোনো নায়ককে দেখতে পাবে বলে। পরে অবশ্য তারা হতাশই হয়েছিল। জানা গিয়েছিল বেসেল ব্লেক কোনো চিত্র তারকা নয়, এক ফিল্ম কোম্পানির স্টুডিও মঞ্চসজ্জার সাহায্য কর্মী মাত্র। কটেজের মোর্চে ধরা লোহার গেটের সামনে পুলিশের গাড়ি এসে থামলে চিফ কনস্টেবল মেলচেট গাড়ি থেকে নামলেন। এক তরুণ এগিয়ে এসে দরজা খুলল। তার কাঁধ অবধি লম্বা কালো চুল। কি ব্যাপার, এখানে কি চাই? আপনি কি মিস্টার বেসেল ব্লেক? অবশ্যই আমি। আপনার সঙ্গে একটা ব্যাপারে কিছু কথা বলতে চাই। আপনি কে? আমি আমি কর্নেল মেলচেট, এখানকার চিফ কনস্টেবল। তো আমার সঙ্গে কি বিষয়ে আলোচনা করতে চাইছেন? শুনেছি আপনার এখানে গত সপ্তাহের শেষে একজন তরুণী, একটা স্বর্ণকেশী তরুণী এসেছিলেন। ও, আমার নৈতিক চরিত্র নিয়ে গ্রামের বুড়িগুলো বুঝি চিন্তায় পড়ে গেছে। কিন্তু তাকে বাধা দিয়ে কর্নেল মেলচেট বলে উঠলেন, একজন সুন্দরী তরুণীর মৃতদেহ পাওয়া গেছে, তাকে খুন করা হয়েছে। তাজ্জব ব্যাপার। কোথায়? গ্যামিংটন হলের লাইব্রেরিতে। গ্যামিংটনে? সেই বুড়ো বেন্ট্রির বাড়িতে? কর্নেল মেলচেট ব্লেকের চাঁচা ছোলা কথাবার্তায় ক্রমশ মেজাজ হারিয়ে ফেলেছিলেন। অনেক কষ্ট করে ক্রোধ সংবরণ করে রেখেছিলেন। এবারে আর চড়া স্বরে উত্তর না দিয়ে পারলেন না। দয়া করে সংযত ভাষায় কথা বললে কিন্তু আমি খুশি হব। আমার জানার ব্যাপার ছিল এই ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন কিনা। অর্থাৎ আমার এখান থেকে কোনো স্বর্ণকেশী খোয়া গেছে কিনা আপনি এটাই জানতে এসেছেন? আরে হ্যালো, কি ব্যাপার, আবার এসে জুটেছ? সেই মুহূর্তে একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নেমে এলো এক সোনালি চুলে সুন্দরী তরুণী। ঢোলা সাদা কালো ডোরাকাটা পাজামা, লিপস্টিক রাঙানো ঠোঁট আর কাজল মাখা চোখে মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছিল। ক্রুদ্ধ ভঙ্গিতে কটেজের দরজা ঠেলে সে চিৎকার করে বলল, তুমি আমাকে ফেলে পালিয়ে এলে কেন? বেশ তো স্পেনীয় মেয়েটার সঙ্গে ফুর্তি লুটছিলে। তুমি তো ওই নোংরা রোজেনবার্গের সঙ্গে ছিলে। হো, তুমি হিংসেই জ্বলে পড়ে মরছিলে, তাই না? কিন্তু তুমি বলেছিলে পার্টি থেকে দুজনে এখানে চলে আসবো। সেই কারণেই তোমাকে বলে এসেছিলাম। একেবারে দেখছি বিনয়ী ভদ্রলোক। প্রায় খেঁকিয়ে উঠল মেয়েটি। আমি তোমার হুকুম তামিল করে চলবো সেটা তুমি ভাবলে কি করে? আমার উপরে কর্তৃত্ব ফলাবার স্পর্ধা তুমি দেখিও না খুকি। দুজনে দুজনের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত নীরব হলো। এই সময় কর্নেল মেলচেটের কাশির শব্দ শোনা গেল। বেসেল ব্লেক দ্রুত ঘুরে দাঁড়ালো। আহা, আপনার কথা তো একেবারে ভুলেই গিয়েছিলাম। আপনাদের পরিচয় করিয়ে দিই। ডিনা, লি কাউন্টি পুলিশের সর্বজান্তা কর্নেল। তাহলে কর্নেল, দেখতেই পাচ্ছেন আমার স্বর্ণ কিশোরী সশরীরেই উপস্থিত। সুপ্রভাত। চিফ কনস্টেবল মুখ লাল করে দ্রুত পায়ে তার গাড়িতে গিয়ে উঠলেন। মাঝ বেনহামে অফিসের কামরায় বসে অধস্তন কর্মচারীদের তদন্তের রিপোর্টে চোখ বোলাচ্ছিলেন মেলচেট। সামনে বসে ইন্সপেক্টর স্ল্যাক বললেন, সবই তো বেশ পরিষ্কার মনে হচ্ছে স্যার। ডিনারের পর মিসেস ব্যান্ট্রি লাইব্রেরিতে বসেছিলেন, তারপর রাত 10টা নাগাদ শুতে চলে যান। চাকর বাকররা রাত 10:30টার মধ্যেই শুতে যায়। রাতের কাজকর্ম শেষ করে লরিমার শুতে যায় 11:15টায়। রিপোর্ট দেখতে দেখতে কর্নেল মেলচেট বললেন,
চাকর বাকরদের কেউ কিছু জানে বলে তো মনে হয় না। এই সময় দরজা খুলে ঢুকলেন ডক্টর হেইডার। ময়না তদন্তের বিষয়টা জানিয়ে দিতে এলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, এটারই দরকার এখন। বলার মতন বেশি কিছু নেই, শ্বাসরোধের ফলে মৃত্যু ঘটেছে। মেয়েটির পোশাকের কোমরবন্ধ গলায় ফাঁস লাগিয়ে পেছন থেকে টেনে এনে হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সময়টা কখন বলে মনে হয়? সেভাবে বলতে গেলে বলতে হয় রাত 10টার আগে না, আর মধ্যরাত্রির পরে নয়। আর গুরুত্বপূর্ণ কিছু না, তেমন কিছু নেই। মেয়েটির কুমারিত্ব অটুট ছিল, বয়স 18-র মধ্যে, চমৎকার স্বাস্থ্য। কথা শেষ করে ডক্টর হেডাক বিদায় নিলেন। কর্নেল মেলচেট ইন্সপেক্টর স্লেকের দিকে তাকালেন। আমার মনে হচ্ছে মেয়েটা লন্ডন থেকে এই এলাকাতে এসেছিল, কিন্তু কোনো সূত্র তো চোখে পড়ছে না। স্কটল্যান্ড ইয়ার্ডকে জানানোই মনে হয় ভালো। শহর থেকে এলেও মেয়েটির আসার উদ্দেশ্য কর্নেল আর মিসেস বেন্ট্রি কিছু জানেন বলেই আমার মনে হয়। অবশ্য আমি জানি তারা আপনার বন্ধু। এই কথায় কর্ণপাত না করে কর্নেল মেলচেট কি বলতে যাচ্ছিলেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। তিনি উঠে গিয়ে রিসিভার কানে তুললেন। হ্যাঁ, হ্যালো, ম্যাচ বেনহাম পুলিশ সদর দপ্তর। হ্যাঁ, 1 মিনিট, ঢুকে নিচ্ছি, বলুন। রুবি কিন, বয়স 18, পেশাদার নৃত্যশিল্পী, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা, সোনালি চুল, পাতলা চেহারা, সাদা সান্ধ্য পোশাক পরনে, পায়ে রুপোলি জুতো। ঠিক আছে, মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি স্লেটকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। রিসিভার নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কর্নেল মেলচেট। সঠিক সন্ধানটা পাওয়া গেল। ডেনমাউথের ম্যাজেস্টিক হোটেল থেকে একটি মেয়ে নিরুদ্দেশ হয়েছিল। ও তো জলাভূমিতে ঘেরা একটা জায়গা। হ্যাঁ, এখান থেকে 18 মাইলের পথ। ওই ম্যাজেস্টিক হোটেলে মেয়েটি নৃত্যশিল্পী ছিল। গত রাত্রে কাজে উপস্থিত হয়নি বলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে। তুমি এখনই রওনা হয়ে যাও, সেখানে সুপারিনটেন্ডেন্ট হারপারের সঙ্গে দেখা করে যা দরকার করবে। এরপর যথাসম্ভব দ্রুত গাড়ি হাঁকিয়ে স্ল্যাক ডেনমাউথে পৌঁছেছেন। সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন আর হোটেল ম্যানেজারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এরপর তিনি রুবি কিনের এক বোনকে সঙ্গে নিয়ে মাছ বেনহামে ফিরে এলেন। কর্নেল মেলচেট স্লেকের অপেক্ষাতেই ছিলেন। স্লেকের সঙ্গে ঘরে ঢুকে তরুণীটি জানালো, পেশাদারি জগতে আমি জোসি নামেই পরিচিত। আমার আসল নাম অবশ্য জোসেফাইন টার্নার। আমার সহকারী রেমন নামে পরিচিত। কর্নেল মেলচেটের ইঙ্গিতে মিস টার্নার একটা চেয়ারে বসল। মেয়েটি রূপসী, বয়স 30-এর বেশি হয়নি। সৌন্দর্যের অনেকটাই প্রসাধনের সহায়তায় বাড়ানো। মেলচেটের মনে হলো বেশ বুদ্ধিমতী আর নম্র স্বভাবা। উদ্বিগ্ন মনে হলেও শোকগ্রস্ত মনে হচ্ছিল না মোটেই। আরও 2-1টি কথা বলার পরে মর্গের দিকে পা বাড়ালেন। মৃতদেহ পর্যবেক্ষণ করে বেরিয়ে এসে মিস টার্নার কম্পিত গলায় বললেন, রুবির মৃতদেহ, কোনো সন্দেহ নেই। আমার শরীর কেমন করছে। অফিসে ফিরে এলে কর্নেল মেলচেট বললেন, মিস টার্নার, আপনার কাছ থেকে রুবি সম্পর্কে সব কথাই কিন্তু আমাদের জানা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, আমি গোড়া থেকেই বলছি। একটু দম নিল জোসি, পরে বলতে শুরু করল। ওর নাম রুবি কিন, অবশ্য ওটা পেশাদারি নাম। আসল নাম রোজি লেইরা। ওর মা ছিল আমার মায়ের মাস্তুতো বোন। ওকে আমি ছোটোবেলা থেকেই চিনি, বাইরের যতটা সম্ভব। অবশ্য রুবি নিজেকে নৃত্যশিল্পী হিসেবেই তৈরি করেছিল। দক্ষিণ লন্ডনের রিক্সওয়েলের প্যালে দ্য ভার্স প্রতিষ্ঠানে নৃত্যশিল্পীর জুরি হিসেবে কাজ করেছিল। আমি ডেনমাউথের ম্যাজেস্টিক হোটেলে 3 বছর ধরে কাজ করে আসছি। গত গ্রীষ্মকালে একটা দুর্ঘটনায় আমার পায়ের গোড়ালি মচকে যায়, ফলে হোটেলে নাচ বন্ধ রাখতে বাধ্য হই। আমার বদলে রুবিকে নিয়ে আসার জন্য আমি তখন ম্যানেজারকে বলি, টেলিগ্রাম করেই তাকে নিয়ে আসা হয়। এ ঘটনা কতদিন আগেকার? তা 1 মাস হলো রুবি জয়েন করেছে। ওর সবই ভালো ছিল, দেখতেও সুন্দরী, কিন্তু তেমন মিশুকে ছিল না, আর কেমন বোকাশোকা ধরনের। অল্প বয়সীদের চাইতে বয়স্কদের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারত। ওর কি বিশেষ কোনো বন্ধু ছিল? তা বলতে পারবো না, আমাকে তো কখনো জানায়নি। আপনার মাস্তুতো বোনকে শেষ কখন দেখেছিলেন? গত রাত্রেই।
ও আর রেমন্ড দুটো প্রদর্শনী নাচে অংশ নিয়েছিল। প্রথমবার নেচেছিল রাত 10:30টায়, দ্বিতীয়টা মাঝরাতে হবার কথা। প্রথম নাচটা শেষ করার পর আমি দেখতে পাই হোটেলে থাকে এমন একজনের সঙ্গে নাচছে। আমি তখন লঞ্চে গিয়ে কয়েকজনের সঙ্গে ব্রিজ খেলছিলাম। ওকে ওই শেষবারই দেখি। মাঝরাতের পর রেমন্ড হঠাৎ এসে জানায় রুবিকে আর কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওদিকে নাচের সময় হয়ে গেছে। আমি তখনই রেমন্ডকে নিয়ে রুবির ঘরে গেলাম। ঘরে সে ছিল না। যে পোশাক পরে নেচেছিল, হালকা গোলাপি স্কার্ট, সেটা চেয়ারের ওপর পড়েছিল। হেড কনস্টেবল কর্নেল মেলচেট নীরবে মিস টার্নালের কথা শুনে যাচ্ছিলেন। রুবি ফেরেনি দেখে আমি বাধ্য হয়ে রেমন্ডের নাচের জুড়ি হয়েছিলাম। খুবই কষ্টও হয়েছিল। সকালে দেখলাম পা বেশ ফুলে উঠেছে। রুবির জন্য বেলা 2টো পর্যন্ত বসে রইলাম। তারপর আপনি পুলিশে খবর দিলেন? না, আমি দিইনি। আমার ধারণা ছিল বোকার মতো নিশ্চয়ই কোনো ছেলের পাল্লায় পড়েছে, ঠিক ফিরে আসবে। কিন্তু শেষ পর্যন্ত মিস্টার জেফারসন বলে কে একজন পুলিশে খবর দিয়েছিল। তিনি কে? হোটেলের অতিথিদের একজন। তিনিই পুলিশে খবর দিয়েছিলেন। কিন্তু তিনি হঠাৎ পুলিশে খবর দিতে গেলেন কেন? ভদ্রলোক পঙ্গু মানুষ, সামান্য কিছু ঘটলেই একেবারে অস্থির হয়ে ওঠেন। আপনার বোনকে যে তরুণের সঙ্গে শেষ নাচতে দেখেন সে কে? তার নাম বার্টলেট। গত 10 দিন ধরেই সে হোটেলে আছে। এদের মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক ছিল? এই বিষয়ে আমি কিছু জানি না। কথাটা শুনে কর্নেল মেলচেটের মনে হলো জোসি ইচ্ছাকৃতভাবেই কিছু চেপে যাচ্ছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই সম্পর্কে ছেলেটির কী বক্তব্য? সে বলেছে নাচের পরে রুবি তার ঘরে গিয়েছিল। এরপরেই কি সে? হ্যাঁ, অদৃশ্য হয়ে যায়। সেন্ট মেরি মিডে মিস কেন কাউকে চিনতেন বলে কি আপনি জানেন? আমার সেগুলো জানা নেই। কখনো তাকে গ্যামিংটন হলের নাম করতে শুনেছেন? না, ওই নামটা তো প্রথমে শুনলাম। কর্নেল মেলচেট তীক্ষ্ণ দৃষ্টিতে মিস টার্নারকে লক্ষ্য করে বললেন, গ্যামিংটন হলেই মিস কিনের মৃতদেহ পাওয়া গেছে। গ্যামিংটন হলে? আশ্চর্যকাণ্ড। কর্নেল ব্যান্ট্রি বলে কাউকে কি আপনি চেনেন? কিংবা মিস্টার বেসেল ব্লেক বলে কাউকে? বেসেল ব্লেক নামটা শুনেছি বলে মনে হচ্ছে, তবে এ সম্বন্ধে সেরকম কিছু জানি না। এই সময় ইন্সপেক্টর স্লেক তার নোট বই থেকে একটা পাতা ছিঁড়ে চিফ কনস্টেবলের দিকে এগিয়ে দিলেন। তিনি কাগজে চোখ বুলিয়ে দেখলেন পেন্সিলে লেখা রয়েছে কর্নেল ব্যান্ট্রি গত সপ্তাহে ম্যাজেস্টিক হোটেলে নৈশভোজ সেরেছিলেন। কর্নেল মেলচেট মুখ তুলে স্ল্যাকের চোখে চোখ রাখলেন। তার বন্ধু কর্নেল ব্যান্ট্রি সম্পর্কে স্ল্যাকের মনোভাব বুঝতে পেরে তিনি নীরব রইলেন। মিস টার্নার, আমার ইচ্ছে আপনি আমার বন্ধুর সঙ্গে একবার গ্যামিংটন হলে যান, তাহলে কাজের কিছু সুবিধে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। গ্যামিংটন হলের ব্যাপারটা চিরকুমারী ওয়েদারবেরি বেশ রসালো করে রটিয়ে দেবার ব্যবস্থা করলেন। মিস মার্পলকেও যে গ্যামিংটন হলের গাড়ি এসে নিয়ে গেছে সে খবরও সেন্ট মেরি মিডের অনেকেরই জানা হয়ে গেল। ঘটনাটা বেশ মুখরোচক এবং কলঙ্কজনক রূপ নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। মিসেস প্রাইস রিডলে খবরটা পেলেন তার পরিচালিকা ক্লারার মুখে। তিনি আবার ঘটনাটা পৌঁছে দিলেন গ্রামের যাজক রেভারেন্ড মিস্টার ক্লেমেন্টকে। মিসেস প্রাইস রিডলে গত এক বৃহস্পতিবার লন্ডন যাবার পথে কর্নেল ব্যান্ট্রিকে দেখতে পেয়েছিলেন। প্যাডিংটনে একটা ট্যাক্সি নিয়ে সেন্ট জনস উডের একটা ঠিকানায় যাচ্ছেন, এরকম একটা কথা তার কানে এসেছিল। যাজক ভদ্রলোককে বেশ সন্দেহের সুরেই এই বিবরণও জানিয়েছিলেন। মিস্টার ক্লিমেন্ট অবশ্য এতে কিছুই বুঝতে পারেননি। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এতে কি প্রমাণ হয়? লাইব্রেরি ঘর থেকে ইতিমধ্যে মৃতদেহটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের লোক যারা আঙুলের ছাপার ছবি নিতে এসেছিল তারাও চলে গিয়েছিল। মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পল বসার ঘরে এসে বসলেন। জানো জেন, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে পারে, ভালোই লাগছে না। কর্নেল মেলচেট ফোন করে জানিয়েছেন যে মেয়েটি মারা গেছে তার একটা মাস্তুতো বোনকে তারা নিয়ে আসছেন এখানে। তুমি কি কিছু বুঝতে পারছো? মেয়েটাকে এখানে কেন আনা হচ্ছে তা বুঝতে পারছি না, তবে এমন হতে পারে কর্নেল মেলচেটের ইচ্ছে কর্নেল ব্যান্ট্রিকে মেয়েটা একবার দেখুক। ওকে চিনতে পারে কিনা সেজন্য? মানে ওরা কি আর্থারকে সন্দেহ করছে? আমারও সেরকমই ধারণা। আর্থার এই ঘটনার সঙ্গে জড়িত? আশ্চর্য।
এ নিয়ে চিন্তা করো না ডলি, আর্থারও বেশ ভেঙে পড়েছে। এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা গেল। একটু পরে কর্নেল মেলচেট সেই মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকলেন। ইনি হলেন মিস টার্নার, মিসেস ব্যান্ট্রি, নিহিত মেয়েটির মাস্তুতো বোন। মিসেস ব্যান্ট্রি তার সঙ্গে করমর্দন করে মিস মার্পলকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর তাকে নিয়ে লাইব্রেরি ঘরে এলেন। কর্নেল মেলচেট আর মিস মার্পল তাকে অনুসরণ করলেন। ও এখানেই পড়েছিল। কার্পেটটা দেখিয়ে বললেন মিসেস ব্যান্ট্রি, বড় অদ্ভুত লাগছে এমন একটা জায়গায়। ব্যাপারটা নিয়ে মিস মার্পল নিশ্চয়ই কিছু ভেবেছেন। মিস মার্পল কথাটা শুনেও না শোনার ভান করে রইলেন। পরক্ষণেই সকলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঠিক সেই সময়ে তাদের সঙ্গে মিলিত হবেন কর্নেল ব্যান্ট্রি। কর্নেল মেলচেট তাকে অভ্যর্থনা জানালেন। পরে তাকে মিস টার্নারের পরিচয় জানালেন। তিনি লক্ষ্য করলেন দুজনের কারোর মুখেই পরস্পরকে চিনতে পারার কোনো ভাব জাগল না। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মিস টার্নারের মুখে রুবেকিনের অদৃশ্য হওয়ার ঘটনাও শুনলেন। মিস মার্পল তাকে জিজ্ঞেস করলেন, তারপরে কি আপনি পুলিশে খবর দিলেন? ও না না, খবরটা দিয়েছিলেন মিস্টার জেফারসন, তিনি হোটেলেরই বাসিন্দা। মানুষটা পক্ষাঘাতে পঙ্গু। মিস্টার জেফারসন? কনওয়ে জেফারসন। কনওয়ে জেফারসন? তিনি তো আমাদের বহুকালের বন্ধু। তিনি ম্যাজেস্টিক হোটেলে আছেন। আর্থার, এ তো দেখছি রীতিমতো একটা সমাপতন। এরপর মিস টার্নারের দিকে তাকিয়ে বললেন, তিনি আজকাল কেমন আছেন? তার পরিবারের আর সকলেই কি সেখানেই থাকে? হ্যাঁ, মিস্টার গ্যাসকিন, ছোট মিসেস জেফারসন আর পিটার, ওরা সবাই রয়েছেন। মিস মার্পল লক্ষ্য করলেন মিস্টার জেফারসন সম্পর্কে মেয়েটি যখন কথা বলছিল তখন তার গলায় কিছুটা যেন কৃত্রিমতা রয়েছে। আরও দু চারটি কথা বলার পর কর্নেল মেলচেট বিদায় নিলেন। লক্ষ্য করেছ ডলি, জেফারসনদের কথা উঠতে মেয়েটি কেমন অস্বাভাবিক হয়ে উঠেছিল? ব্যাপারটা কি হতে পারে জেন? মেয়েটি বোনের জন্য দুঃখ পেয়েছে বলে কিন্তু মনে হলো না আমার। হ্যাঁ, রবি কিনের কথা বলতে গিয়ে কেমন রেগে উঠছিল। আমারও নজরে পড়েছে। কারণটা কি হতে পারে সেটাই আগ্রহের বিষয়। এক মুহূর্ত কি ভাবলেন মিসেস ব্যান্ট্রি, পরে বললেন, ব্যাপারটা জানতেই হবে। আমরা আজকে ডেইনমাউথে খাবো আর ম্যাজেস্টিক হোটেলেই থাকবো। তুমি থাকবে আমাদের সঙ্গে। জেফারসনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। দেখবে খুবই ভালো মানুষ। মানুষটা বড় দুঃখী জানো। এক ছেলে আর এক মেয়ে ছিল তার, দুজনেই বিবাহিত। একবার ফ্রান্স থেকে ফেরার পথে দুর্ঘটনায় ওরা সকলেই মারা যায়। মিসেস জেফারসন, রোজাম্যান্ড আর ফ্র্যাঙ্ক। কনওয়ের পা দুটো কেটে বাদ দিতে হয়। অসাধারণ মনের জোরে নিজেকে সামলে রেখেছেন। পুত্রবধূটি ওর সঙ্গেই থাকেন। ফ্র্যাঙ্ক জেফারসনের সঙ্গে বিয়ের আগে ও ছিল বিধবা। প্রথম পক্ষের এক ছেলে আছে, তার নাম পিটার কারমোডি। ওরা দুজন ছাড়া স্যার ক্যাম্পকল, রোজামান্ডার স্বামী, এরাও থাকে কনওয়ের সঙ্গে। ওদের কথা ভাবতে গেলে কেমন একটা বুক ফেটে যায় জানো। তার উপরে ঘটল আরও একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে তার কি সম্পর্ক? নেই বলছো? মিস্টার জেফারসনই তো পুলিশে খবরটা দিয়েছিলেন। গ্রেনসার পুলিশের সুপারিনটেন্ডেন্ট হার্পার আর ইন্সপেক্টর ক্লার্ককে নিয়ে কর্নেল মেলচেট কথা বলছিলেন হোটেলের ম্যানেজার মিস্টার প্রেসকাটের সঙ্গে। কর্নেল প্রশ্নের উত্তরে মিস্টার প্রেসকাট বললেন, মেয়েটি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাকে এনেছিল জোশী। জোশী এখানে কতদিন আছে? বছর দিনে। মেয়েটিকে আপনি পছন্দ করেন? হ্যাঁ, ও খুবই কাজের মেয়ে আর আমাদের পক্ষে সব দিক থেকেই উপযুক্ত। ব্যবহারও বেশ মনোরম। ওর উপর যথেষ্ট নির্ভর করি আমি। গোড়ালির চোট পাওয়ার পরেই কি সে তার মাস্তুতো বোনটি কেনার প্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, আমি মেয়েটির বিষয়ে কিছুই জানতাম না। জোশী তাকে নিজের খরচে এনেছিল। মাইনের ব্যাপারটাও ওরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল। এরপর রুবেকিনের সম্পর্কে জানতে চাইলে হোটেল ম্যানেজার জানালেন মিস্টার জেফারসন তাকে খুবই পছন্দ করতেন। মাঝে মাঝে গাড়ি করে বেড়াতেও নিয়ে যেতেন। তিনি পঙ্গু মানুষ, হুইল চেয়ারে চলাফেরা করেন। অল্প বয়সী মেয়েদের তিনি খুবই স্নেহ করেন। তাদের জন্য মাঝে মধ্যে এখানে পার্টি দিয়ে থাকেন। পুলিশে ফোনটা তো তিনি করেছিলেন, জানতে চাইলেন সুপারিনটেন্ডেন্ট হার্পার। হ্যাঁ, আমার ঘরে বসেই ফোন করেছিলেন।
এরপর মিস্টার জেফারসনের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হয়ে উঠলেন কর্নেল মেলচেট। মিসেস এডিলেট জেফারসন জানালেন তার শ্বশুর প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। ঘুম থেকে উঠলেই তার সঙ্গে কথা বলাটা ভালো হবে। সুপারিনটেন্ডেন্ট হার্পার কর্নেল মেলচেটকে বললেন, তাহলে ততক্ষণে তরুণ জর্জ বার্টলেটের সঙ্গে দেখা করে আসাটাই জরুরি। কর্নেল মেলচেট তার এই প্রস্তাবে সায় দিলেন। ক্রিস চেহারার ছিপছিপে তরুণ জর্জ বার্টলেট, তার সঙ্গে কথা বলে কিন্তু বিশেষ কিছুই জানা গেল না। রাত 11টা নাগাদ সে রুবি কিনের সঙ্গে নিচে ছিল। তারপর সে তার নিজের ঘরে চলে গেল। সেই সময় তাকে কিছুটা ক্লান্ত এবং বিমর্ষ মনে হয়েছিল তার। এরপর খানিকটা এদিক ওদিক ঘুরে ফিরে এসে একমাত্র পানীয় পান করেছিল। সেই সময় তার চোখে পড়েছিল জোসি টেনিস খেলে যে ভদ্রলোক তার সঙ্গে নাচছিল। জোসির গোড়ালিতে চোট লেগেছিল সে জানত। এই অবস্থায় তাকে নাচতে দেখে সে খুব বিস্মিতও হয়েছিল। কর্নেল মেলচেট তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কোনো গাড়ি আছে? হ্যাঁ, আমার গাড়ি আছে। গাড়িটা নিয়েই ঘুরতে বেরিয়েছিলেন বুঝি? না, ওটা চত্বরেই ছিল। একেবারে মাথা মোটা গর্ত। বার্টলেটের সঙ্গে কথা বলার পর কর্নেল মেলচেটের এই ছিল সর্বশেষ প্রতিক্রিয়া। হোটেলের নাইট গার্ড ও বারম্যানদের জিজ্ঞাসাবাদ করা হলো। রুবি কিন যে সদর দরজা দিয়ে বাইরে যায়নি সে রাত্রে সে কথা বেশ জোর দিয়েই জানালো নাইট গার্ড। তবে সেই সঙ্গে কথাও জানালো দোতলার ঘর থেকে বেরিয়েই যে ঘোরানো সিঁড়ি সেটা দিয়ে বেরিয়ে গেলে তাকে চোখে পড়বার কথা নয়। রাত 2টোয় নাচ বন্ধ হওয়ার আগে সেই দরজা বন্ধ করা হয় না। বারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়েই 9 বছরের একটি বালকের সামনে পড়ে গেলেন কর্নেল মেলচেট ও তার সঙ্গীরা। ছেলেটি বেশ উত্তেজিত ভঙ্গিতেই জিজ্ঞেস করল, আপনারা কি গোয়েন্দা? আমি পিটার কারমেসি। আমার দাদু মিস্টার জেফারসনই রুবির জন্য পুলিশে ফোন করেছিলেন। আমি ডিটেকটিভ গল্প খুব পছন্দ করি। গোয়েন্দাদের আমার ভালো লাগে। ছেলেটির চটপটে কথাবার্তা শুনে সুপারিনটেন্ডেন্ট হার্পার খুবই কৌতূহলী হয়ে উঠলেন। তিনি তার সঙ্গে কথায় কথায় বেশ ভাব জমিয়ে নিলেন। শেষ পর্যন্ত এই সাক্ষাৎকার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রও তারা পেয়ে গেছেন। রুবি কিনকে খুব ভালো লাগতো, কিন্তু মার্ক কাকা ওকে একদম দেখতে পারতো না। কেবল দাদুই ওকে ভালোবাসতো। ও যে মরে গেছে এর জন্য তারা খুব খুশি। পিটার কারমেসের কথা শুনে কর্নেল মেলচেট আর হার্পার পরস্পর দৃষ্টি বিনিময় করলেন। এরপর তারা কনওয়ে জেফারসনের সুইটে উপস্থিত হলেন। সেই সময় দীর্ঘকায় অস্থির চিত্ত এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন কনওয়ের পুত্রবধূ এডিলেট। পুলিশ কর্তাদের দেখে সেই ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে বললেন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আমার শ্বশুর আপনাদের জন্য অপেক্ষা করছেন। তার স্বাস্থ্য বিশেষ ভালো নয়। ডাক্তার বলে দিয়েছেন কোনো অবস্থাতেই যেন তাকে উত্তেজিত করতে না দেওয়া হয়। হ্যাঁ, ওর হার্টের অবস্থা খুবই খারাপ। এডিলেট জেফারসন মার্ক গ্যাসকেলকে সমর্থন করার চেষ্টা করলেন। লোকটি দুঃসাহসী, অবিবেচক এবং বিবেক বর্জিত। এমন চরিত্রের মানুষ যে কোনো কাজই নির্বিকারে করতে সক্ষম, এরকমই ধারণা হলো তার। শোবার ঘরে জানলার সামনে তার হুইল চেয়ারে বসেছিলেন মিস্টার জেফারসন। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় মানুষটি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন। লাল চুলে সাদা ছোপ পড়েছে, নীলাভ চোখ, দীর্ঘদৃষ্টি এবং মুখের রেখায় ফুটে উঠেছে দীর্ঘ যন্ত্রণার ছায়া। শরীরে রোগ বা দুর্বলতার কণামাত্র ছাপও নজরে পড়ে না। প্রাথমিক সৌজন্য বিনিময়ের পর তিনি অতিথিদের সামনে সোফায় বসতে ইঙ্গিত করলেন, আমরা এসেছি মৃত মেয়েটি সম্পর্কে আপনার কাছে কিছু জানতে। আমার মনে হয় সমস্ত কথা আপনাদের খোলাখুলি জানা দরকার। কোনো রকম ভূমিকা না করে মিস্টার জেফারসন বলতে শুরু করলেন, 8 বছর আগে একটা বিয়োগান্ত ঘটনা আমার জীবনে ঘটে। এক বিমান দুর্ঘটনায় আমার স্ত্রী এবং আমার ছেলে ও মেয়ে দুজনকেই হারাই। জীবনের অর্ধেকটাই আমার এভাবে হারিয়ে যায় এবং আমি পঙ্গু, দেখতেই পাচ্ছেন। এখন আমার পুত্রবধূ আর জামাই আমার সঙ্গে থাকেন। তারা আমার সঙ্গে সুন্দর ব্যবহারই করেন। আমার নিঃসঙ্গ জীবনে অল্প বয়স্কদের ভালো লাগে, তাদের আমি উপভোগ করি। যে বাচ্চা মেয়েটি মারা গেল তার সঙ্গে গত 1 বছর যাবৎ আমার বন্ধুত্ব করে উঠেছিল।
মেয়েটি স্বাভাবিক ও সরল, বড় নিষ্পাপ। কোনো রকম অশ্লীলতা তার মধ্যে ছিল না। আমি ঠিক করেছিলাম আইনসিদ্ধভাবেই তাকে দত্তক নেব। আশা করি এ থেকে বুঝতেই পারছেন আপনারা, সে হারিয়ে গেছে শুনে আমি কেন অস্থির হয়ে পড়েছিলাম। এ ব্যাপারে আপনার পুত্রবধূ বা জামাইয়ের বক্তব্য কি, সেটা কি একটু জানতে পারি? তাদের এতে বলার কিছুই নেই, তবে এটা ঠিক তেমন ভালোভাবে নেয়নি। আমার ছেলে ফ্র্যাঙ্ককে তার বিয়ের পরে আমার সমস্ত সম্পত্তির অর্ধেকটাই দিয়ে দিয়েছিলাম। মেয়ে রেজামেন্ড এক দরিদ্রকে বিয়ে করেছিল, তাকেও আমি অনেক টাকা লিখে দিয়েছি। তার মৃত্যুর পরে সে টাকার মালিক হয় তার স্বামী। অর্থকরীর দিক থেকে এদের কোনো অভিযোগই আমি রাখিনি। যাই হোক, বুঝতেই পারছেন মিস্টার গ্যাস্কেল আর মিসেস জেফারসন আমার পরিবারে সুখী থাকলেও রক্তের সম্পর্কের কেউ নয়। আমি মানুষের চরিত্র বিচার করতে জানি। বুঝতে পেরেছিলাম কিছুটা শিক্ষা পেলে রুবিকিন সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারবে। বুঝতে পারছি, মেয়েটির দায়িত্ব আপনি নিতে চাইছিলেন, তার মানে টাকাও রাখতে চাইছিলেন, কিন্তু কাজটা আপনি... আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি মেলচেট। মেয়েটির মৃত্যুতে লাভবান হবার সম্ভাবনা কারোর ছিল না, কেননা দত্তক গ্রহণের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। কিন্তু আপনার দিক থেকে তো আশঙ্কা না, সেই সম্ভাবনা নেই। ডাক্তাররা যাই বলুক না কেন, আমি তখনও টকবগে ঘোড়ার মতনই শক্তিশালী, তবে এই ব্যাপারে আমি সব ব্যবস্থা করে রেখেছি। 10 দিন আগে একটা নতুন উইল করেছি আমি। নতুন উইল করেছেন? সাগ্রহে জিজ্ঞেস করলেন হারপার। রুবিকিনের জন্য ট্রাস্টি করে 50,000 টাকা তাতে দিয়ে দিয়েছি। এ যে অনেক টাকা। হারপার যেন সামনের দিকে একটা পথ দেখতে পেলেন। মাত্র কয়েক সপ্তাহের পরিচয়ের মধ্যেই আপনি একজনকে এত টাকা দিচ্ছেন, এ তো খুবই আশ্চর্য। কারোর কিছু বলার নেই, এ টাকা আমার উপার্জন করা, কাজেই এ টাকা খরচ করার ব্যাপারে আমার পূর্ণ স্বাধীনতায় রয়েছে। যাই হোক, এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আমি সব কিছু জানতে চাই। আমি শুনেছি এখান থেকে 20 মাইল দূরে একটা বাড়িতে রুবিকে শ্বাসরুদ্ধ অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, গ্যামিংটন হলে কর্নেল ব্যান্ট্রির বাড়ি। মিস্টার জেফারসন ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, ব্যান্ট্রি? আর্থার ব্যান্ট্রি? তিনি এবং তার স্ত্রী আমার পরিচিত। আমার ধারণা ছিল না তারা এই এলাকায় থাকেন। ব্যাপারটা... কর্নেল ব্যান্ট্রি এই হোটেলেই গত সপ্তাহের মঙ্গলবারে নৈশভোজ সেরেছিলেন। সেটা কি আপনার নজরে পড়েছিল? মঙ্গলবার? না, আমি হার্ডেন হেডে গিয়েছিলাম, পথেই নৈশভোজ সারতে হয়েছিল। রুবিকিন আপনার কাছে ব্যান্ট্রিদের সম্পর্কে কখন উল্লেখ করেছিলেন? না, কখনো না। ব্যান্ট্রি এ ব্যাপারে কি বলছেন? তিনি জানিয়েছেন মেয়েটিকে কখনো দেখেননি। গোটা ব্যাপারটাই কেমন অবিশ্বাস্য ঠেকছে। মিনিট 2 নীরবতার মধ্যে কাটল। পরে হারপার বললেন, এ কাজ কে করতে পারে এ সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? সম্পূর্ণ অকল্পনীয় ব্যাপার এটা আমার কাছে। এরকম কিছু ঘটতে পারে আমার কখনো মনেই হয়নি। তার অতীত জীবনের পরিচিত কেউ? না, তেমন কেউ থাকলে অবশ্যই আমাকে বলতো। তাছাড়া তার নিয়মিত কোনো ছেলেবন্ধুও ছিল না। তবে রুবির পেছনে কেউ যদি ঘোরাঘুরি করে থাকে, তার কথা জোসি ভালো জানবে। সে বলেছে তেমন কেউ ছিল না। এরপর 2-1টি কথা বলে হারপার আর মেলচেট বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কনওয়ে জেফারসন তার ব্যক্তিগত পরিচারক এডওয়ার্ডসকে ডেকে পাঠালেন। ডাক শুনে সে পাশের কামরা থেকে সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকল। বলুন স্যার। স্যার হেনরি ক্লেদারিংকে এক্ষুনি যোগাযোগ করো। তিনি মেলবোর্ন অ্যাবাসে রয়েছেন। বলবে জরুরি প্রয়োজন, যেন আজই চলে আসেন। 50,000 পাউন্ড? এটা খুনের একটা কারণ মনে হয়। এই একটা ব্যাপার খুঁজে পাওয়া গেল। কি বলেন স্যার? হ্যাঁ, তা গেছে, তবে সমস্ত কিছু খতিয়ে দেখা দরকার। গ্যাস্কেট লোকটিকে আমার সুবিধার মনে হয়নি, তবে
খুনটা সেই করেছে এমন কথা বলবার উদ্দেশ্যও কিন্তু আমার নয়। ওদের দুজনের কেউই খুশি বলে মনে হলো না, তবে এক সম্ভাবনার কথাই তো আমার মনে হচ্ছে। রুবি কিনের সে ছেলে বন্ধু? হ্যাঁ স্যার, এখানে আসার আগে থেকে হয়তো রুবি তাকে জানতো, কিন্তু রুবির দেহ কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরি ঘরে গেল কি করে? ধরুন নাচের শেষে রুবি তার সঙ্গে গাড়িতে বাইরে গিয়েছিল, কোনো বিষয়ে কথা কাটাকাটিতে মেজাজ হারিয়ে সে রুবিকে খুন করে বসে। সেই সময় তারা একটা বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। লোকটি নিজেকে সন্দেহমুক্ত করার জন্য রুবির দেহটা কাঁধে করে তুলে নিয়েছিল এবং গাড়িতে একটা বাটালি ছিল, সেটা দিয়ে জানলা খুলে। তোমার কথা অসম্ভব বলে মনে হয় না, তবে তার আগে আমারও একটা কাজ করার আছে। রুবি কিনের ঘরে তদন্ত করে তার পরিচারিকার সঙ্গে কথা বলতে গিয়েছিল স্লেক। মিলচেট তার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় জর্জ বার্টলেট ঘরে ঢুকল। সে দুজন অফিসারের সঙ্গে কথা বলতে চাইল। মিলচেট তরুণটিকে আগেই ভালো চোখে দেখেননি। ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, বলুন কি ব্যাপার, কি হয়েছে? আমার গাড়িটা খুঁজে পাচ্ছি না স্যার। মানে? আপনি বলতে চাইছেন আপনার গাড়ি চুরি গেছে? কেমন কুঁকড়ে গেল বার্টলেট। দুপা পিছিয়ে গিয়ে সে ইতস্তত করে বলল, মানে ইয়ে স্যার, ঘটনাটা সেরকমই। গাড়িটা শেষ কোথায় রেখেছিলেন আপনি? কত রাতে হোটেল চত্বরে রাখা ছিল এরকমই তো বলেছিলেন। হ্যাঁ, কিন্তু ভাবলাম একটু বেরোবো, বাইরে গিয়ে দেখি গাড়িটা সেখানে আর নেই। কী ধরনের গাড়ি? মিন 14। মধ্যভোজের আগেই গাড়িটা নিয়ে এসেছিলাম। বিকালে এক পাক ঘুরে আসবো ভেবেছিলাম, মানে আর যাওয়া হয়নি। পরে নৈশভোজের পরেও বেরোবো ভাবলাম, কিন্তু গাড়িটা আর দেখতে পেলাম না। গাড়িটা কি সেখানেই ছিল? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। হরপর কর্নেল মিলচেটকে লক্ষ্য করে বললেন, আপনার সঙ্গে আমি ওপরে দেখা করব স্যার। মিস্টার বার্টলেটের কথাগুলো লিখে নেবার জন্য একবার সার্জেন্ট হিগিন্সকে বলে আসি। ঠিক আছে, বললেন মিলচেট। ক্ষীণ স্বরে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করে বার্টলেট বিদায় নিল। জোসেফাইন টার্নার আর রুবি কিন হোটেলের দোতলার বারান্দার শেষ প্রান্তে ছোট্ট নোংরা একটা ঘরে থাকত। ঘরটা হোটেলের পেছনের অংশে। মিলচেট আর হারপার উত্তরমুখ ঘরটায় ঢুকে বুঝতে পারলেন ঘরটার অবস্থান এমন জায়গায় যে এখান থেকে বাইরে বেরিয়ে যাবার সময় হোটেলের কারোরই নজরে পড়বার কথা নয়। গতরাত্রের পর থেকে ঘরটা কিভাবে পড়েছিল। ইতিমধ্যে গ্লেনশায়ার পুলিশ ঘরে আঙুলের ছাপ খুঁজে পেয়েছিল। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল রুবি, জোসি আর দুজন পরিচারিকার হাতের ছাপ। এছাড়া কয়েকটা ছাপ পাওয়া গেছে রেমনস্টারের। সে জানিয়েছিল রাতে নাচার সময় রুবিকে খুঁজতে সে এই ঘরে এসেছিল। ঘরের কোণের দিকে রাখা ছিল মেহগনি গাছের বিরাট একটা ডেস্ক। তার খোপে পাওয়া গেছে বেশ কিছু চিঠি। স্লেক চিঠিগুলো উল্টে পাল্টে দেখে বুঝতে পারছিলেন এগুলো কোনো কাজে আসবে না। চিঠিগুলোতে কয়েকটা নাম পাওয়া গেল। লিল, প্যালেস দ্য ডান্সে থাকে, মিস্টার ফাইন্ডসন, বার্নিং, বুড়ো গ্রাউসার, অ্যাড প্রভৃতি। স্লেক সব কয়টি নাম খাতায় লিখে নিলেন। এদের সকলের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। ঘরের মাঝখানে একটা চেয়ারে রাখা ছিল একটা ফোমের গোলাপি নাচের ফ্রক। রুবি এটাই পরেছিল সন্ধ্যার দিকে। মেঝের উপরে পড়েছিল একজোড়া উঁচু হিলের জুতো। দেখেই বোঝা গিয়েছিল অযত্নে ছুঁড়ে ফেলা হয়েছিল। সিল্কের দুটো মোজা রাখা ছিল মেঝের ওপর। মিলচেটের মনে পড়ল মৃতের পায়ে কোনো মোজা ছিল না। আলমারির পাল্লা খোলাই ছিল। নিচের র্যাকে সাজানো ছিল এক সার জুতো। রুবি খুব দ্রুত উপরে এসে জামা কাপড় বদলে আবার দ্রুত বেরিয়ে গিয়েছিল। কিন্তু কোথায় যাবার জন্য বেরিয়েছিল সে? স্ল্যাক বললেন, পঙ্গু ভদ্রলোক রুবিকে যেরকম জেনেছিলেন তাতে তার কোনো ছেলে বন্ধু থাকতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই তার ছিল না। তাছাড়া জোসিকেও কোনো অবাঞ্ছিত লোকের সঙ্গে তাকে জড়িয়ে পড়তে দিতে রাজিও ছিল না। এসব জেনেই সে তার কোনো পুরনো বন্ধুকে আড়াল করে রাখতে চেয়ে থাকতে পারে। রুবি তার সঙ্গে দেখা করবার জন্য বেরিয়েছিল, আর সম্ভবত দত্তকের ব্যাপারে মতভেদের জন্যই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। স্লেক নিজের বক্তব্য এমন অপ্রীতিকরভাবে জাহির করছিল যে মিলচেট খুবই বিরক্ত হয়ে উঠেছিলেন। তবু নিজেকে সংযত রেখে তিনি বললেন, তাহলে তো রুবির পরিচয় বার করা আমাদের মোটেই কষ্টকর হবে বলে মনে হয় না।
ব্যাপারটা আমার হাতেই ছেড়ে দিন স্যার। আসল সত্য জানা যাবে প্যালেস দ্য ডান্সের ওই লীল বলে মেয়েটিকে জেরা করলেই। আমি ঠিক বুঝতে পারছি। একটু থেমে স্লেক আবার বললেন, নৃত্যশিল্পী ওই রেমন্ড ছোকরার কাছ থেকেও কিছু সাহায্য পেতে পারেন স্যার। পরিচারিকাদের আমি ভালোভাবেই জেরা করেছি, তারা কিছুই জানে না। আর ওই বার্টলেটকে আপনার ঠিক কীরকম মনে হচ্ছে বলুন তো স্যার? হ্যাঁ, ওই ছোকরার ওপর নজর রাখা ভালো। তারপর তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। দুটো কাউন্টির পুলিশ মিলেমিশে কাজ আরম্ভ করেছে। হার্পার জিজ্ঞাসাবাদের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন। নৃত্যশিল্পী রেমন্ড স্টারকে তিনি আগে থেকেই জানতেন। সুদর্শন চেহারার দীর্ঘকায় ক্ষিপ্রগতি মানুষটির ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি হোটেলে সকলেরই প্রিয়। হার্পারের প্রশ্নের জবাবে রেমন্ড স্টার বললেন, রুবিকে আমি ভালোভাবেই জানতাম। এখানে 1 মাসের ওপরে ছিল। ও খুবই ভালো স্বভাবের মেয়ে। তার ছেলে বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলুন। এ ব্যাপারে আমার কিছুই জানার নেই, তবে জেফারসন পরিবারই তাকে প্রায় দখল করে রেখেছিল। আপনি জানতেন যে মিস্টার জেফারসন রুবি কিনকে দত্তক নেবার ব্যবস্থা করেছিলেন? ওরে বাস, বুড়োর যদি তেমনই ইচ্ছা থাকতো তাহলে নিজের শ্রেণীর কাউকেই নিত, সেটা নেওয়াই তো ভালো ছিল। আর জোসি, সে জানতো বলে আপনার মনে হয়? জোসি তো আজ পেলেও পেতে পারে। ও খুবই চালাক চতুর মেয়ে। রুবির আগের জীবনের কোনো বন্ধু কি এখানে তার সঙ্গে কখনো দেখা করতে এসেছিল? এরকম কারোর কথা আমি ঠিক জানি না। গত সন্ধ্যায় আপনি কি করছিলেন? আমরা দুজনে একসঙ্গে রাত 10:30টার নাচে অংশ নিয়েছিলাম। সেই সময় তার মধ্যে কোনো চঞ্চলতা নজরে পড়েছিল? তেমন কিছু চোখে পড়েনি। নাচের পরে কি হয়েছিল লক্ষ্য করিনি, তবে সেই ডান্স রুমে তাকে আর দেখিনি। আমাদের দ্বিতীয় নাচের সময় হয়ে আসছিল দেখে জোসির কাছে ওর খোঁজ করি। জোসি সেই সময় জেফারসনদের সঙ্গে ব্রিজ খেলছিল। রুবি নেই শুনে ও একেবারে চমকে উঠল। বেশ উদ্বিগ্নভাবে মিস্টার জেফারসনের দিকে একবার তাকিয়েছিল। তারপর আমাকে নিয়ে জোসি রুবির ঘরে আসে। জোসিকে কিছু বলেছিল? ও খুবই রেগে উঠেছিল। আমাকে জিজ্ঞেস করেছিল রুবির সঙ্গে কেউ ছিল কিনা। তারপর নিজেই বলে উঠেছিল, মানে সেই ফিল্মের লোকটার সঙ্গে যায়নি তো। ফিল্মের লোক? কে তিনি? লোকটার নাম আমি জানি না। চুল কালো, হাবভাব নাটুকে। শুনেছি লোকটার ফিল্মের সঙ্গে যোগাযোগ আছে। সে 2-1বার নৈশভোজে এসেছে, রুবির সঙ্গে নেচেও ছিল। তারপর আমরা রুবির ঘরে গিয়ে তাকে দেখতে পেলাম না। তার নাচের পোশাক একটা চেয়ারের ওপর পড়েছিল। রুবিকে না পেয়ে জোসি ক্রুদ্ধ হয়ে বলে উঠল যে যদি সব গণ্ডগোল পাকিয়ে দেয় তাহলে রুবিকে সে একেবারে ক্ষমা করবে না। তারপর আপনারা কি করলেন? রুবির বদলে জোসি আমার সঙ্গে নেচেছিল। পরে আমাকে বলে যে যেন আমি জেফারসনদের একটু বুঝিয়ে বলি, আমি যতটা সম্ভব তাকে যেন সাহায্য করি। এরপর রেমন্ড স্টারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন হার্পার। তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে যাবার সময় প্রায় সঙ্গে সঙ্গে সার্জেন্ট হিগিন্স হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। হেডকোয়ার্টার থেকে এইমাত্র আপনার জন্য একটা খবর এসেছে স্যার। ভেন্স খাদের কাছাকাছি, মানে এখান থেকে মাইল প্রায় দূরে একটা পোড়া গাড়ির লোকজন দেখতে পায়। গাড়ির ভেতরে ঝলসে যাওয়া একটা দেহও রয়েছে। হার্পার উত্তেজিতভাবে নড়ে চড়ে বসলেন। বলে উঠলেন, কি আরম্ভ হয়েছে বলো তো? গাড়ির নম্বরটা কি জানা গেছে? না স্যার, ইঞ্জিনের নম্বর -14 বলেই তো মনে করেছে সবাই। স্যার হেনরি ক্লিদারিং মেট্রোপলিটন পুলিশের কমিশনার। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। কনওয়ে জেফারসনের পুরনো বন্ধু তিনি। তাই জরুরি তলব পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ম্যাজেস্টিক হোটেলে এসে পৌঁছলেন। লাউঞ্জ পার হয়ে যাবার সময় উপস্থিত অতিথিদের দিকে তিনি একবার দেখে নিলেন। মিস্টার জেফারসন বন্ধুকে দেখে অভ্যর্থনা করে বসালেন। তারপর সরাসরি প্রসঙ্গ উত্থাপন করলেন। একটা খুনের ঘটনায় জড়িয়ে পড়েছে হেনরি, তার সঙ্গে তোমার বন্ধু সেই ব্যান্ট্রিরাও। আর্থার আর ডলি ব্যান্ট্রি? ব্যাপারটা খুলে বলো তো। এরপর জেফারসন সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে পড়লেন। সব শুনে ক্লিদারিং চিন্তিত হলেন। আমাকে ব্যাপারে কি করতে বলছো? ব্র্যাডফোর্ডশায়ারের চিফ কনস্টেবল মেলচেট কেসটা দেখছে। কোথাও গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ব্যাপারটা কিভাবে পরিষ্কার জানা যায় সেই ব্যবস্থা করতে হবে।
ক্লিদারিংয়ের মনে পড়ে গেল লাউঞ্জ পেরিয়ে আসার সময় একটা পরিচিত মুখ তার নজরে পড়েছিল। তিনি বন্ধুকে বললেন, আমি এখন অবসরপ্রাপ্ত, বুঝতেই পারছো, বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। তুমি জানতে চাও মেয়েটিকে কে খুন করেছে, এই তো? হ্যাঁ, ঠিক তাই। এই সম্পর্কে তোমার নিজের কোনো ধারণা আছে? কিছু মাত্র না। ঠিক আছে, শোনো। আসার পথে লাউঞ্জে উপস্থিত এমন একজনকে দেখে এলাম এ ধরনের রহস্য সমাধানে যার দক্ষতা প্রশ্নাতীত। তুমি কার কথা বলছো? তার নাম মিস মার্পল। 1 মাইল দূরে সেন্ট মেরি মিড গ্রামে থাকেন। গ্যামিংটন থেকে দূরত্ব 1/2 মাইল। তিনি ব্যান্ট্রিদেরও বন্ধু। তোমার অপরাধের তদন্তের ব্যাপারে তার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। কিন্তু রুবির মতো মেয়ের বিষয়ে তিনি কতটুকু জানবেন? আমার মনে হয় তার ধারণা নিশ্চয়ই থাকবে। স্যার হেনরিকে দেখে মিস মার্পল উজ্জ্বল আনন্দে অভিবাদন জানালেন। চেয়ার টেনে পাশে বসে 2-4টি সৌজন্যমূলক কথাবার্তার পরে মিস মার্পল বললেন, আপনি নিশ্চয়ই সেই ভয়ানক ঘটনার কথা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। মিসেস ব্যান্ট্রিও এসেছেন আমার সঙ্গে। হো, তার স্বামীও আছেন? আপনাকে তাহলে ইতিমধ্যে ফিল্ডে নামিয়ে দিয়েছেন নাকি? এরকমই বলতে পারেন। স্যার হেনরি এরপর সমস্ত ঘটনার বর্ণনা দিলেন। মিস মার্পল মনোযোগ দিয়ে শুনে গেলেন। পরে আক্ষেপের সুরে বললেন, খুবই দুঃখজনক কাহিনী, কিন্তু ওই মেয়েটার উপরে হঠাৎ তিনি এমন স্নেহপ্রবণ হয়ে উঠলেন কেন? কোনো বিশেষ? সম্ভবত তেমন কিছু নয়। তিনি চাইছিলেন এমন একটি ছোট সুন্দর মেয়ে যে তারই মেয়ের স্থান নিতে পারে, আর মেয়েটি সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেকে যোগ্য করার চেষ্টা করে চলেছিল। সবই বুঝতে পারছি। রুবিকিনের মাস্তুতো বোনকে আজ সকালেই গ্যামিংটন হলে দেখেছি আমি। বেশ ভালো মেজাজের উচ্চাকাঙ্ক্ষী তরুণী বলেই মনে হয়েছে তাকে। কিন্তু যাই হোক, আমার ধারণা জটিলতা গড়ে উঠেছিল মিস্টার জেফারসনের নিজের ঘরে। আপনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। দেখুন, ওরা 3 জন শোকার্ত মানুষ একই বাড়িতে বাস করে চলেছেন। তাদের মধ্যে যোগসূত্রও এক বিয়োগান্ত ঘটনা। তবু দেখুন, সময় হলো সবচেয়ে বড় আঘাত নিবারক। এই অবস্থায় মিস্টার গ্যাসকেল এবং মিসেস জেফারসন হয়তো কিছু অস্থিরতায় ভুগতে শুরু করেছিলেন। তাদের দুজনেরই বয়স কম, আর এই ধরনের কিছু উপলব্ধি করে মিস্টার জেফারসনও হয়তো অস্থির হয়ে উঠেছিলেন। তার পক্ষে নিজেকে অবহেলিত ভাবা অবাস্তব মনে করি না। সে কারণেই আমার মনে হয় এই ঘটনার মধ্যে এমন কোনো সম্ভাবনা রয়েছে যে এই অপরাধের সমাধান হয়তো কোনো দিনই সম্ভব হবে না। তবু আমি চাই সত্য প্রকাশ হওয়া দরকার। মৃতদেহটা অবসরপ্রাপ্ত সামরিক অফিসার কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরি ঘরে পাওয়া গিয়েছিল। তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ মানুষ। ইতিমধ্যেই চারপাশের গুজবের প্রভাব তার উপর পড়তে শুরু করেছে, তাই অবিলম্বে সত্য প্রকাশ হওয়াটা দরকার। আর এজন্যই আমি ডলির সঙ্গে এখানে আসতে রাজি হয়েছি। মৃতদেহটা ওদের বাড়িতে কেন পাওয়া গেল? এ সম্পর্কে নিশ্চয়ই আপনার কোনো ব্যাখ্যা আছে। আমার ধারণা একটা গভীর গোপন পরিকল্পনা করে তোলা হয়েছিল, আর পরিকল্পনা মাঝপথেই ভেস্তে যায়। স্যার হেনরি অবাক হলেন। তিনি কয়েক মুহূর্ত মিস মার্পলের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরিকল্পনা ভেস্তে যায় কেন? অদ্ভুত শোনালেও এমন ঘটনা কখনো কখনো ঘটে। মানুষের ভুল প্রবণতায় যার কারণ হয়। ওই তো মিসেস ব্যান্ট্রি এসে গেছেন। মিসেস ব্যান্ট্রি এডিলেড জেফারসনের সঙ্গে ছিলেন। তিনি এসে স্যার হেনরি ও মিস মার্পলের সঙ্গে মিলিত হলেন। মার্ক গ্যাসকেল বারান্দার কোণের দিকে একাই বসেছিলেন। 4 জনে বেরিয়ে গিয়ে তার সঙ্গে যোগ দিলেন। মিস মার্পল ছাড়া অপরাপর সকলেই পুরনো বন্ধু। কাজেই মার্ক গ্যাসকেল এবং এডিলেড জেফারসন মিস মার্পলের পরিচয় বন্ধুদের কাছ থেকে জানতে পারলেন। ব্যান্ট্রি বললেন, মিস মার্পল অপরাধের ব্যাপারে বিশেষজ্ঞ। তিনি এ ব্যাপারে আমাদের সাহায্য করতে আগ্রহী। আমার শ্বশুরমশাই 50,000 পাউন্ড ওই হাবাগোবা মেয়েটাকে দিতে চেয়েছিলেন, ভাবতে পারেন। মার্ক গ্যাসকেল বললেন, অ্যাডি আর আমি দুজনে এই মেয়েটার মৃত্যু কামনা করেছিলাম। স্যার হেনরি বললেন, ব্যাপারটা জানতে পেরে আপনারা কনভয়েকে কিছু জানাননি? আমাদের আপত্তি জানাবার অধিকারটা কোথায়? টাকাটা ওর,
তবে ওই রুবিকে আমরা ভালো চোখে একেবারেই দেখতাম না। সব কিছুর জন্য ওই জোসি দায়ী। ওই রুবিকে এখানে নিয়ে এসেছিল। অবশ্য এটাও ঠিক, আমার স্ত্রী রোজামেন্ডের সঙ্গে ওর কি যেন একটা মিল ছিল, আর এর জন্যই ওর প্রতি বুড়োর টান জন্মেছিল। কথা বলতে বলতে মার্ক লাউঞ্জে সিঁড়ির দিকে তাকিয়ে বলে উঠল, দেখো এডি কে আসছে। মিসেস জেফারসন ঘুরে তাকিয়ে দাঁড়ালেন, পরে এগিয়ে এলেন দীর্ঘকায় মাঝ বয়সী এক ভদ্রলোকের দিকে। হুগো ম্যাকলিন মনে হচ্ছে না? অবশ্যই হুগো ম্যাকলিন ওরফে উইলিয়াম ডবিন। তার আশা এডি একদিন ওকে বিয়ে করবে। এডি আজই বলেছিল তাকে টেলিফোন করবে। এই সময় এডওয়ার্ড এগিয়ে এসে মার্কের পাশে দাঁড়িয়ে জানালো, মিস্টার জেফারসন আপনাকে এক্ষুনি একবার ডেকেছে। মার্ক উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে, তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর মিস মার্পল বললেন, খুবই হীনমনা মানুষ। পুরুষ মানুষ হিসেবে আকর্ষণীয়, সন্দেহ নেই, কিন্তু মগজে বুদ্ধির বড় অভাব রয়েছে। এই সময় দেখা গেল সাদা ফ্ল্যানেরের পোশাক পরা এক সুপুরুষ তরুণ বারান্দায় উঠে এলো। এডিলেড এবং হুগো ম্যাকলিনের দিকে তাকালো। স্যার হেনরি বললেন, ইনি হলেন রেমনস্টার, রুবি কিনের নাচের জুরি। যোগসূত্র এর সঙ্গেও কিছুটা রয়েছে, ভালো টেনিস খেলে। মিস মার্পল খুবই সাগ্রহের সঙ্গে তার দিকে তাকালেন। এই সময় বাচ্চা কার্মেলি বারান্দায় ঘোরাঘুরি করতে করতে তাদের দিকে এগিয়ে এলো। স্যার হেনরির দিকে তাকিয়ে সে বলল, আপনি নিশ্চয়ই একজন গোয়েন্দা। ওই হার্পার লোকটার সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছিলাম। জানেন, আমি খুঁজছি, খুনের যদি কোনো সূত্র পাওয়া যায়। কে খুন করেছে জানতে পেরেছ নাকি? মিসেস বেন্ট্রি আগ্রহের সঙ্গে তার দিকে ঝুঁকে বসলেন। একটা স্মৃতিচিহ্ন পেয়েছি। বলতে বলতে পিটার পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্স বার করে সেটা খুলে দেখালো। দেখছেন, একটা নখের টুকরো, সেই রুবি মেটার নখ। একটা দারুণ স্মৃতিচিহ্ন, তাই না? এটা কোথায় পেয়েছ? রুবির নখ জোসির শালে আটকে গিয়েছিল, তাই ওটা ছিঁড়ে গিয়েছিল। মা ওটা কেটে দিয়েছিল। আমাকে নখের টুকরোটা দিয়ে বাজে কাগজের ছুরিতে ফেলে দিতেও বলেছিলেন। আর একটা জিনিসও পেয়েছি। একটা খাম থেকে অনেকটা বাদামি রঙের ফিতের মতো জিনিস বার করে দেখালো সে। এটা হলো জর্জ বার্টলেট নামের লোকটার জুতোর ফিতে। দরজার সামনে পড়ে থাকতে দেখে তুলে নিয়েছি। তুচ্ছ জিনিসও তো পরে অনেক কাজে লাগতে পারে, তাই না? কী কাজে লাগতে পারে বলে তুমি মনে করো? ওই তো শেষবার রুবিকে দেখেছিল। লোকটার চালচলনও কেমন সন্দেহজনক। আর ওই তো হুগো কাকা মা এসব ঝামেলায় পড়লে তাকেই ডেকে পাঠান। আজও খবর দিয়েছিলেন। হাই জোসি। বারান্দা পার হয়ে আসছিল জোসেফাইন টার্নার। মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পলকে দেখে কেমন যেন চমকে গেল। কেমন আছেন মিস টার্নার? বললেন মিসেস ব্যান্ট্রি। আমরা একটু গোয়েন্দাগিরি করতে চলে এলাম এখানে। আশা করি কিছু মনে করবেন না। আপনাকে খোলাখুলি একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই করবেন, কিছুটা অখুশি হয়ে বলল জোসি। ওই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে কি মিসেস জেফারসন আর মিস্টার গ্যাস্কেলের কোনো তিক্ততা হয়েছিল? মানে ওই খুনের ব্যাপারটা বলছি না আমি। ব্যাপারটার জন্য তারা আমাকেই দায়ী করছেন। রুবিকে তো আমি এনে দিয়েছিলাম, কিন্তু এরকম কিছু যে হতে পারে সেটা আদৌ আমার মনে হয়নি। হ্যাঁ, ব্যাপারটা আপনার পক্ষে খুবই অস্বস্তিকর, বললেন মিস মার্পল। এটা ভাগ্য ছাড়া আর কী বলা যায় বলুন? ভাগ্যের সহায়তা তো যে কেউই পেতে পারে। কথা শেষ করে প্রত্যেকের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টি বুলিয়ে দিয়ে গটগট করে হোটেলে ঢুকে গেল মিস টার্নার। না, ও খুন করেছে বলে আমার মনে হয় না, বলে উঠল পিটার। আমি ভাবছি নখটা নিয়ে। নখ? আশ্চর্য হলেন মিস্টার হেনরি। ওর নখ খুবই ছোট করে কাটা ছিল, যেন তাই বলেছে। বললেন মিসেস বেন্ট্রি, তবে এই ধরনের মেয়েদের তো নখ বড় রাখতেই দেখি। ও ঘরে আরও কাটা নখের টুকরো পাওয়া গেলে বোঝা যাবে। একটা নখ ভেঙে যাওয়ায় অন্যগুলো সমান করে কেটে নিয়েছিল হয়তো। হারবারকে প্রশ্ন করলেই সবটা জানা যাবে। তিনি তো আবার একটা অ্যাক্সিডেন্টের তদন্ত করতে চলে গেছেন, বললেন স্যার হেনরি। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটা খনির খাদে জ্বলন্ত একটা গাড়ি দেখা গেছে। গাড়িতে কেউ কি ছিল? আশঙ্কা তো হচ্ছে ছিল। আমার ধারণা দেহটা সেই গার্ল গাইডের। ওর নাম পামেলা রিপস। আশ্চর্য কাণ্ড! আপনি কথা বলছেন কি করে?
রেডিওতে শুনেছিলাম গতকাল থেকে মেয়েটা নিরুদ্দেশ। ওর বাড়ির কাছেই ডেইনলি ভ্যালে। তাকে শেষবার দেখা গিয়েছিল ডেইনবারি ডাউনে গার্ল গাইডের র্যালিতে। ডেনমাউথ হয়েই তার বাড়ি ফেরার কথা। আমার ধারণা মেয়েটি এমন কিছু দেখে বা শুনে থাকবে যা খুনির কাছে বিপজ্জনক ছিল। সে কারণেই তাকে সরানো দরকার হয়ে পড়েছিল। যোগসূত্রটা খুবই পরিষ্কার। স্যার হেনরি বিস্ফারিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তার মানে বলছেন এটা 2 নম্বর খুন? হ্যাঁ, তৃতীয় খুনের ঘটনা ঘটলেও অবাক হবার মতন কিছু থাকবে না। তৃতীয় একটা খুন হতে পারে বলে আপনি বিশ্বাস করছেন? আমার মনে হয় খুবই সম্ভব। কে খুন হতে পারে তাও কি আপনি জানেন বলে মনে করেন? জানি বই কে। সুপারিনটেন্ডেন্ট হার্পার মাচ বেনহামে কর্নেল মেলচেটের সঙ্গে পরামর্শ করতে এসেছেন। রুবি কিনস আর প্যামেলা রিপস, এই দুটো মৃত্যু আমাদের এখন মোকাবেলা করতে হবে, বললেন মেলচেট। একটা জুতো পরেনি, সেটা দেখেই ওকে শনাক্ত করা সম্ভব হলো। ডক্টর হেডেক জানিয়েছেন গাড়িতে আগুন লাগার আগেই মারা গিয়েছিল মেয়েটা। তার মাথায় আঘাত করা হয়েছিল খুব সম্ভবত, তবে শ্বাসরোধ করেও মারা যেতে পারে। এখন আমাদের দেখতে হবে দুটো খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। মেয়েটা ডেনবারি ডাউন্সে গার্লস গাইড র্যালিতে যোগ দিয়েছিল। তার সঙ্গীরা ম্যানচেস্টারের বাসে উঠে চলে গিয়েছিল। একজন সঙ্গী জানিয়েছে প্যামেলা রিপস ডলওয়ার্থে যাওয়ার জন্য ডেনমাউথ যাবে। শর্টকাট করবার জন্যই সে দুটো মাঠের মধ্য দিয়ে গলি আর ফুটপাথ ধরে এগিয়েছে। ওই গলিটা ডেনমাউথে ম্যাজেস্টিক হোটেলের পশ্চিম দিক ঘেঁষে চলে গেছে। সম্ভবত সেই পথেই ও কিছু দেখে থাকবে যা রুবি কিনের সঙ্গে জড়িত। ফলে নিরপরাধ স্কুলের মেয়েটাকে খুন হতে হয়েছে। রুবি কিনের সম্পর্কিত যদি কিছু ঘটে থাকে তা ঘটেছিল রাত প্রায় 11টার কাছাকাছি। এত রাতে স্কুলের মেয়েটার ম্যাজেস্টিক হোটেলের কাছে যাবার কী কারণ থাকতে পারে? মিস মার্পল কিন্তু ঘটনা শুনে দুটো ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন গাড়িতে গার্ল গাইডের মেয়েটিরই দেহ পাওয়া গেছে কিনা। অসম্ভব বুদ্ধিমতী মহিলা, বললেন হার্পার। মিস মার্পল এরকম কাজ আগেও অনেকবার করেছেন। হুগো ম্যাকলিন আর অ্যাডিলেড জেফারসন সমুদ্রের দিকে পথ ধরে এগিয়ে গেছে। হোটেলের বারান্দায় বসেছিলেন মিস মার্পল আর মিসেস প্যান্ট্রি। অ্যাডিলেড জেফারসন এতক্ষণ আমাকে বলছিল তার স্বামী তার সব টাকা পয়সা খুইয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল, কিন্তু মিস্টার জেফারসনকে তার কিছুই বুঝতে দেয়নি, বললেন মিসেস প্যান্ট্রি। আর কি বলেছিল? বলেছিলেন হুগো ম্যাকলিন তাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, বুঝতে পারছি। ওর হাবভাব দেখেই মিস্টার জেফারসন বুঝতে পেরেছিলেন ব্যাপারটা তার পছন্দ না, আর এই সুযোগটায় কাজে লাগাতে চেয়েছিল রুবিকিন। স্যার হেনরি ক্লিদারিং ঠিক সেই মুহূর্তে ম্যাককে বলছিলেন, তুমি বরাবরই একজন জুয়ারি হতে পারি, তবে খুনি নই। আমি কাউকে গলা টিপে হত্যা করতে পারি না, তবু জানি পুলিশের চোখে আমি 1 নম্বর আসামি। তবে আঘাতটা মিস্টার জেফারসনের ভালোই লেগেছে, অন্তত আসল কথাটা জানার চেয়ে ভালো। চমকে উঠলেন স্যার হেনরি ক্লিদারিং, বললেন, আসল কথাটা জানা এ কথার অর্থ কি? আমি দৃঢ় বিশ্বাস করি রুবিকিন গত রাতে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমার শ্বশুর এই ছলনা জানতে পেরে সহ্য করতে পারতেন না। তিনি মেয়েটিকে নিষ্পাপ নিরীহ ভেবেছিলেন। আমার আর এইটির এই বন্দি জীবন আমরা বইতে পারছিলাম না বলেই তিনি হয়তো রুবিকিনকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। ডেইনহ্যামের অতি পরিচিত ডক্টর মিস্টার মেটক্যাফ, তিনি কনওয়ে জেফারসনের চিকিৎসকও। সুপারিনটেন্ডেন্ট হার্পার তার সঙ্গে দেখা করলেন মিস্টার জেফারসনের শারীরিক স্বাস্থ্যের বিষয়ে জানবার জন্য। ডক্টর মেটক্যাফ জানালেন, মিস্টার জেফারসনের হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তচাপ সবই অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত। কোনো রকম পরিশ্রম বা আঘাত বা আচমকা ভয় এই ধরনের কিছু হলে তার মৃত্যু ঘটে যাওয়া কিন্তু অসম্ভব নয়। ডক্টর মেটক্যাফ আরও জানালেন যে আগে মিস্টার জেফারসন খুব শক্তিমান পুরুষ ছিলেন, এখনও তার 2 হাত ও কাঁধে যথেষ্ট ক্ষমতা রয়েছে।
আপনার কথার সূত্র ধরে তাহলে ধরে নিতে পারি যে কেউ হয়তো ধরে নিয়ে থাকতে পারে যে মেয়েটির মৃত্যুর সংবাদে মানসিক আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, সেটা সহজেই ভাবা যেতে পারে। দেখা যাক বলে বিদায় নিলেন হারপার। ইতিমধ্যে হারপার কয়েকজন গার্ল গাইডকে চিহ্নিত করেছিলেন। তারা প্যামেলা রিভসের ঘনিষ্ঠ ছিল। বন্ধুর ব্যাপারে কোনো কথা তাদের জানা থাকতে পারে সন্দেহ করা হচ্ছিল। পথ চলতে চলতে আলোচনা করছিলেন হারপার আর মিস্টার ক্লিদারিং। মিস মার্পলকে মেয়েদের সঙ্গে কথা বলতে অনুরোধ জানাবো। তিনি মনে হয় এ ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য করতে পারেন। আমার মনে হয় আপনি ঠিকই ভেবেছেন। ওর নজর খুব তীক্ষ্ণ, এ কথাটা কিন্তু একেবারেই ঠিক। আরেকটা কথা স্যার, আমি চাইছিলাম আপনি যদি একবার মিস্টার জেফারসনের ব্যক্তিগত পরিচারক এডওয়ার্ডের সঙ্গে একটু নাড়াচাড়া করে দেখেন। তাকে কি পাওয়া যাবে বলে ভাবছেন? সেই এই ঘটনা নিয়ে কি ভাবছে, পরিবারের সকলের পরস্পরের মধ্যে সম্পর্ক কেমন, রবি কিন সম্পর্কে তাদের কীরকম ধারণা, এসব ভেতরের কথা যেমন খুশি প্রশ্ন করে আপনি জেনে নিতে পারেন। আপনি জেফারসনের বন্ধু, আপনাকে সে মন খুলে জানাতে কিন্তু ভরসা পাবে। দুজনে কথা বলতে বলতে মিস মার্পলের টেবিলে গিয়ে বসলেন। তিনি খুশি হয়ে স্বাগত জানালেন। হারপার প্রস্তাব দিতেই তিনি মেয়েদের সঙ্গে কথা বলতে সম্মত হলেন। স্যার হেনরি বললেন, ওহো, আপনাকে তো বলাই হয়নি মিস মার্পল। হারপার জানিয়েছেন রবি কিনের বাজে কাগজের ঝুড়িতে কাটা নখের কিছু টুকরো পাওয়া গেছে। খুশি হয়ে মিস মার্পল বললেন, তাহলে যা ভেবেছি তাই। কি ভেবেছিলেন মিস মার্পল? হারপার জানতে চাইলেন। সাধারণত যেসব মেয়েরা কড়া রকমের মেকআপ ইউজ করে তাদের নখ বড় থাকে। রুবিকিনেরও বড় নখ ছিল, একটা ভেঙে গিয়েছিল, সে কারণেই হয়তো সে সব নখ সমান করে নেবার জন্য বাকিগুলোও কেটে ফেলে। এটাই স্যার হেনরিকে দেখতে বলেছিলাম। তাহলে এই বিষয়ে আপনার ব্যাখ্যা কী? আপাতত কোনো ব্যাখ্যাই নেই, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছি। রেমনস্টারের টেনিস প্রশিক্ষণ পর্ব চলছিল তারের জালে ঘেরা একটা জায়গায়। শক্ত সমর্থ মাঝ বয়সী এক মহিলা রেমন্ডের কাছে তালিম নিচ্ছিলেন। এবার হোটেলের দিকে চলে গেলেন। বেঞ্চে 3 জন দর্শক বসেছিল। কাজটা বেশ একঘেয়ে। স্যার হেনরি রেমন্ডকে পর্যবেক্ষণ করছিলেন। কোনো জবাব দিলেন না। হারপার উঠে পড়লেন, বললেন, মিস মার্পল, আমি এখন উঠি, আপনাকে 1 ঘন্টা পরে ডেকে নেব। বেশ, আমি তৈরি থাকব। হারপার বিদায় নিলে রেমন্ড সামনের দিকে এক বেঞ্চিতে বসল। রেমন্ড একজন নৃত্যশিল্পী এবং পেশাদার টেনিস কোচ। তাকে লক্ষ্য করে স্যার হেনরি খুশি হতে পারলেন না। রেমন্ড, আপনার আসল নামটা কি? আচমকাই প্রশ্ন করে বসলেন স্যার হেনরি। রেমন্ড আমার পেশাদারি নাম, যদিও নামটা দিয়েছিলেন আমার এক ঠাকুমা। তবে প্রথম নাম টমাস। বলে স্যার হেনরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি তো ডেভনশায়ারের মানুষ, তাই না স্যার? স্টেইন। আমার আত্মীয় স্বজনরা ওই দিকেই থাকতেন, অ্যালপস্টনে। আপনি কি অ্যালপস্টনের স্টারেদের কেউ? এটা তো আমার জানা ছিল না। 300 বছর ওখানেই আমাদের বাস। এখন অবশ্য আমার বড় ভাই নিউ ইয়র্ক বাসী। আমাদের বাকিরা সবাই পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি নাচ আর টেনিস খেলাটা জানতাম। সেই কাজে নিলাম রিভিয়ারেতে একটা হোটেলে। সেখান থেকে চলে এলাম এখানে। মেয়েদের টেনিস খেলা শেখাতে হয় আর এখানে সঙ্গীর সঙ্গে নাচা। এই হলো জীবন। আপনার কথা শুনে আনন্দ পেলাম। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। রুবিকিন সম্পর্কে? দুঃখিত, এই ব্যাপারে সাহায্য করার মতন আমি কিছুই মেয়েটার সম্পর্কে জানি না। ব্যাপারটাতে কোনো মোটিভ আছে বলেও আমি মনে করি না। 2 জন মানুষের মোটিভ ছিল। রুবিকিনের মৃত্যুতে সম্ভবত লাভবান হচ্ছেন মিসেস জেফারসন আর মিস্টার ক্যাসকল, প্রায় 50,000 পাউন্ড। না না, এ অবিশ্বাস্য। এই ঘটনায় ওদের কোনো হাতই থাকতে পারে না। টাকা সবই সম্ভব করে তুলতে পারে। ঠিক এই সময় অ্যাডিলেড জেফারসন সেখানে উপস্থিত হলেন। তার সঙ্গে ছিলেন হুগো ম্যাকলিন। দেরি হয়ে গেল বলে ক্ষমা চেয়ে টেনিস কোর্টের দিকে চলে গেলেন মিস জেফারসন। তাকে অনুসরণ করল রেমন্ড। হুগো ম্যাকলিন বেঞ্চে বসে পড়লেন। তার দৃষ্টি টেনিস কোর্টে খেলায় ব্যস্ত 2টি সাদা মূর্তির দিকে। এই রেমন্ড লোকটাকে? পেশাদারেরা কেমন অদ্ভুত হয়, বললেন হুগো। ও ডেভনশায়ার স্টারেদের বংশ।
স্যার হেনরি বললেন। সত্যি তাই? হুগো ম্যাকলিন অখুশি হলেন বোঝা গেল। এডি আমাকে কেন ডেকে পাঠালো তা তো বুঝতে পারছি না। আপনাকে কখন ডেকে পাঠিয়েছে? সাগ্রহে জানতে চাইলেন স্যার হেনরি। যখন এসব ঘটছিল, টেলিগ্রাম পেলাম গল্ফ খেলে আসার পরেই। আমি সঙ্গে সঙ্গেই চলে আসি। আপনাদের ডেনভারি হেড শুনেছি খুব ভালো জায়গা, খরচও কম। একদিন যেতে হবে ওখানে। যাবেন? হ্যাঁ, বেশ তো, যাবেন বলে হুগো ম্যাকলিন উঠে পড়লেন। তারপর বিদায় নিয়ে চলে গেলেন। আমিও চলি, অনেক কাজ রয়েছে। এই তো মিসেস ব্যান্ট্রি আসছেন আপনাকে সঙ্গ দেবেন। হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছলেন মিসেস ব্যান্ট্রি। পরিচারিকাদের সঙ্গে কথা বললাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। মেয়েটা যে বাইরের কারোর সঙ্গে প্রেম করত, হোটেলের কেউই সেটা জানতে পারেনি। ততক্ষণে টেনিসের কোর্টের দিকে চোখ পড়েছে। এটি টেনিস দেখছি ভালোই খেলে। মিস্টার জেফারসন মারা গেলে উনি 20 পয়সাওয়ালা মহিলা হয়ে যাবেন। জেন, তুমি এখনো রহস্যের কোনো কিনারা করতে পারলে না? ভেবেছিলাম তুমি সঙ্গে সঙ্গে সব বুঝতে পারবে। মিসেস ব্যান্ট্রির গলায় অনুযোগ ছড়ে পড়ল। প্রথমে বুঝতে পারিনি, এখন পারছি। রুবিকিনকে কে খুন করেছে এখন বুঝতে পেরেছ সেটা বলছো? হ্যাঁ, তা জানি। সে কে জেন? তোমাকে কেবল ইঙ্গিত দিতে পারি। তোমার পেটে কথা থাকে না সেটা আমি জানি ডলি। কিন্তু আমি যে এটা জানার জন্যই ডেনমাউথে এসেছি জেন। তাকে একা বাড়িতে রেখে আসতে হয়েছে আমাকে। আমি তা জানি ডলি, আর তোমার মতো আমিও একই কারণে এখানে এসেছি। হোটেলের একটা নিরিবিলি কামরা। এডওয়ার্ডস সসম্ভ্রমে স্যার হেনরি ক্লিদারিংয়ের বক্তব্য শুনছিল। তুমি তো জানো এডওয়ার্ড, এখানে দুর্ঘটনাটা ঘটে যাবার পরে তোমার মনিব আমাকে ডেকে পাঠিয়েছেন। এই রহস্য ভেদ করার অনুরোধ আমাকে জানিয়েছেন। আমি আগে স্কটল্যান্ড ইয়ার্ডে পুলিশ কমিশনার ছিলাম। আমার বুদ্ধি আর অভিজ্ঞতার ওপর নির্ভর করে আছেন তিনি। মৃত মেয়েটি মৃত্যুর সম্পর্কে আসল সূত্রগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। মেয়েটিকে মিস্টার জেফারসন দত্তক নেবার কথা ভেবেছিলেন, কিন্তু ওরা দুজন, মিস্টার গ্যাস্কেল আর মিসেস জেফারসন, এদের ঘোরতর আপত্তি ছিল ব্যাপারটাতে। এখন আমার ধারণা ভেতরের সমস্ত খবরাখবর তোমারই জানা সম্ভব। একজন পুলিশ হিসেবে নয়, তোমার মনিবের হিতাকাঙ্ক্ষী হিসেবে বা একজন বন্ধু হিসেবে আমি সব জানতে চাইছি। তুমি আমাকে নির্ভয়ে সব বলো। এডওয়ার্ডস 2 মিনিট চুপ করে থাকলো, পরে বলল, আমি অনেক দিন মিস্টার জেফারসনের কাছে রয়েছি। তার ভালো মন্দ দুটো দিকই আমার জানা আছে। আমি দেখেছি সবচেয়ে যেটা পছন্দ তিনি করতে পারেন না তা হলো তাকে ঠকানোর চেষ্টা। কোনো বিশেষ কারণে কি এই কথাটা তুমি বলছো? হ্যাঁ স্যার, যে মেয়েটাকে মিস্টার জেফারসন দত্তক নেবেন মনস্থ করেছিলেন সে তার যোগ্য ছিল না। মিস্টার জেফারসনের প্রতি তার কণা মাত্র টান ছিল না। মিসেস জেফারসনও যথেষ্ট সহানুভূতি পেয়ে এসেছেন তার কাছ থেকে, কিন্তু তিনিও গত গ্রীষ্মকাল থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেন। মিস্টার জেফারসন সেটা লক্ষ্য করেই মনে খুবই আঘাত পেয়েছিলেন, আর মিস্টার মার্ককেও তিনি কখনো ভালো চোখে দেখেননি। তা সত্ত্বেও তিনি তাকে কাছে রেখেছিলেন? হ্যাঁ স্যার, সবই ওই মেয়ে রোজামেন্ডের জন্য। মেয়েকে তিনি চোখের মনির মতো ভালোবাসতেন। মিসেস জেফারসন যদি বিয়ে করতেন, তিনি সেটাও মেনে নিতে পারতেন না, কেবল ওই মেয়েটির প্রতি একটু টান অনুভব করতেন। তুমি তাহলে বলছো রবি কেন খুবই মতলববাদ ছিল? আসলে অল্প বয়স, তেমন অভিজ্ঞতা ছিল না। আচ্ছা, মেয়েটির সম্পর্কে পরিবারে কোনো রকম আলোচনা হয়েছিল? কোনো আলোচনা হতো না। মিস্টার জেফারসন তার মনোভাব পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলেন। মেয়েটির মনোভাব কেমন ছিল? আমার মনে হয়েছিল সে খুবই খুশি। একটা ঘটনার কথা আমার কিন্তু খুব মনে পড়ছে স্যার। বেশ তো, বলো শুনি। এর মধ্যে তেমন কিছুই সম্ভবত নেই। একদিন মেয়েটি তার ব্যাগ খোলবার সময় একটা ফটো পড়ে গিয়েছিল। ফটোটা একজন তরুণের ছিল স্যার। মিস্টার জেফারসন খুবই বুদ্ধিমান, তিনি বেশ রেগে গিয়েছিলেন মেয়েটির কৈফিয়ত শুনে। সে বলেছিল তরুণটিকে সে চেনে না। পরে বলেছিল মাঝে মাঝে এখানে আসে, তার সঙ্গে 2-1 বার নেচেছে, নামধাম জানে না। মিস্টার জেফারসন কড়া দৃষ্টিতে কয়েকবার তাকিয়ে কেবল দেখে নিয়েছিলেন। তাছাড়া সে কোথাও গেলে তিনি আমার কাছে জানতে চাইতেন সে কোথায় গেল।
স্যার হেনরি মাথা দোলালেন। তিনি আরও কয়েকটা প্রশ্ন করলেন, কিন্তু এডওয়ার্ডস তেমন কিছু বলতে পারল না। ডেনমাউথের পুলিশ দপ্তরে সুপারিনটেনডেন্ট হারপার কয়েকটি মেয়ের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন। প্রত্যেকেই প্রায় একই কথা চাইছিল। প্যামেলা রিভস তাদের কাছে বলেছিল সে উইওয়ার্ল্ড যাচ্ছে আর পরের বাসে ফেরত আসবে। ঘরের এক কোণে অত্যন্ত সাধারণ হাবভাব নিয়ে বসেছিলেন মিস মার্পল। কেউই তাকে বিশেষভাবে লক্ষ্য করেনি। শেষ মেয়েটিকে বিদায় দেবার পর মিস মার্পল ঘরমাক্ত হারপারের দিকে তাকিয়ে বললেন, আমি ফ্লোরেন্স স্মলের সঙ্গে কথা বলতে চাই। হারপার একটি কনস্টেবলকে দিয়ে মেয়েটিকে আবার ডেকে পাঠালেন। ফ্লোরেন্স স্মল একজন অবস্থাপন্ন কৃষকের মেয়ে। দীর্ঘাঙ্গী, কালো চুল, বাদামি চোখ। সে খুবই ঘাবড়ে গিয়েছিল। মিস মার্পল মেয়েটিকে বললেন, নিশ্চয়ই বুঝতে পারছ, পামেলার মারা যাওয়ার দিনে সব ঘটনা বিশেষভাবে জানা দরকার। তুমি যা জানো আমাকে খুলে বলো। যদি তা না বলো তাহলে পুলিশ কিন্তু তোমাকেই সন্দেহ করবে, তোমাকে জেলেও পাঠানো হতে পারে। সব কথা এখনই আমাকে খুলে বলো। ফ্লোরেন্স কয়েকবার ইতস্তত করল। পরে মিস মার্পলের ভাবলেশহীন চোখের দিকে তাকিয়ে বলতে লাগল, পামেলা সেদিন উইলবার্থে যাচ্ছিল, তাই না? মিস মার্পল তীব্র স্বরে বললেন। কাতরভাবে মেয়েটি মিস মার্পলের দিকে তাকালো। মিস মার্পল প্রশ্ন করলেন, কোনো ফিল্মের ব্যাপার ছিল, তাই না? মেয়েটি চাপা স্বরে বলে উঠল, হ্যাঁ। এবারে সব কথা গোড়া থেকে খুলে বলবে। পামেলা তোমাকে কি বলেছিল? র্যালিতে যোগ দিতে যাওয়ার সময় আমরা একসঙ্গে বাসের জন্য হাঁটছিলাম। ও আমাকে বলেছিল ওর সঙ্গে একজন ফিল্মের প্রযোজকের আলাপ হয়েছিল। লোকটা প্যামকে বলেছিল প্যামের অভিনয়ের ক্ষমতা আছে, তবে কিছুদিন শিক্ষানবিশী হতে হবে। প্যামকে র্যালির পরে ডেনমাউথের একটা হোটেলে লোকটার সঙ্গে দেখা করতে বলেছিল। সে তাকে স্টুডিওতে নিয়ে যাবে। সেখানে পরীক্ষা নেওয়ার পর প্যাম বাস ধরে আবার বাড়িতে ফিরতে পারবে। বেশ, বলে যাও। আমাদের র্যালি ভালোভাবেই শেষ হয়েছিল। প্যাম আমাকে বলেছিল সে এবারে ডেনমাউথ হয়ে উলওয়ার্থে যাচ্ছে। ওকে আমি ফুটপাথ ধরে যেতে দেখেছিলাম। কথা শেষ করে বেদনার্ত দৃষ্টিতে মেয়েটি মিস মার্পলের চোখের দিকে তাকালো। আমাকে সব কথা বলে তুমি ঠিক কাজই করেছ। ফ্লোরেন্সকে বাড়িতে পাঠিয়ে দেবার পর মিস মার্পল ওর কাহিনী হারপারকে শোনালেন। শেষে বললেন, এরকম কিছুই আমি ভেবেছিলাম। আপনি অসাধারণ মিস মার্পল। কী করে যে এতগুলো মেয়ের মধ্যে এই মেয়েটিকেই বেছে নিলেন আমি ঠিক ভেবে পাচ্ছি না। লেনভিল স্টুডিও বললেন, তাই না? কোনো উত্তর না দিয়ে মিস মার্পল উঠে দাঁড়ালেন। এবারে উঠি, এক্ষুনি হোটেলে ফিরে যেতে হবে। মিস মার্পলের বাগানের পাশের গির্জার যাজক ভদ্রলোকের স্ত্রী গ্রিসলভার তার সঙ্গে দেখা করতে এলেন। গ্রিসেলডা, একটা রসিদ বই দাও টাকা তোলার জন্য। ছেলে সামলাচ্ছিল গ্রিসেলডা। হেসে বলল, নিশ্চয়ই কোনো মতলব এঁটেছেন। ব্যাপার কি আমাকে বলবেন না? পরে বলবো, এখন ব্যস্ততা আছে। চাঁদা তোলার একখানা রসিদ বই নিয়ে মিস মার্পল গ্রামের পথ ধরে এগিয়ে চললেন। চৌমাথা থেকে বাঁ দিক ঘুরে ব্লু বোর পেরিয়ে এসে চ্যাটসওয়ার্থের মিস্টার বুকারের নতুন বাড়ির দরজা এসে দাঁড়ালেন। দরজা খুলে দিল স্বর্ণকেশী এক তরুণী ডিনালি। তার দেহে ধূসর রঙের স্ল্যাক্স আর হালকা সবুজ জাম্পার। 1 মিনিট একটু ভেতরে বসতে পারি? বলতে বলতে ভেতরে ঢুকে পড়লেন মিস মার্পল। অশেষ ধন্যবাদ। একটা বেতের চেয়ারে বসে পড়লেন তিনি। আমি এসেছিলাম সামান্য কিছু চাঁদার জন্য। সামনে বুধবার গির্জায় কিছু হাতের কাজ বিক্রি হবে। ও, আমি মানে সামান্য 8 ক্রাউন চাঁদা দিতে পারবেন না? ডিনালি তার হাত ব্যাগ খুঁজতে লাগলেন। মিস মার্পল তীক্ষ্ণ দৃষ্টিতে দ্রুত ঘরের চারপাশ জরিপ করে নিলেন। আপনার চুল্লির সামনে কোনো কার্পেট নেই দেখছি। অবাক হয়ে ঘুরে তাকালো ডিনালি। বৃদ্ধা যে তাকে খুঁটিয়ে দেখছে বুঝতে পারল। এটা কিন্তু বিপজ্জনক। আগুনের ফুলকি ছিটে পড়তে পারে। কোথায় যে কি রাখা আছে জানি না। এই নিন।
সে ব্যাগ থেকে আধক্রাউন বার করে বাড়িয়ে ধরল। অসংখ্য ধন্যবাদ। মিস মার্পল বই খুললেন। কী নাম লিখব? লিখুন মিস ডিনালি। এ বাড়িতে মিস্টার বেসেল ব্লেক থাকে, সেটাই তো শুনেছি। হ্যাঁ, আর আমি মিস ডিনালি। স্বামীর সঙ্গে রয়েছেন অথচ কুমারী নাম বলছেন। এখানকার গ্রামীণ জীবনে ওটা ব্যবহার না করাই ভালো। আপনি কি করে জানলেন আমরা বিবাহিত? আপনি নিশ্চয়ই সমারসেট হাউসে যাননি? সমারসেট হাউস? ও না, তবে আন্দাজ করতে কষ্ট হয়নি। কিন্তু জানেন তো, গ্রামে সহজেই নানান কথা রটে যায়। আপনাদের মধ্যে যে ধরনের ঝগড়াঝাটি হয়েছিল সেটা অবৈধ সম্পর্কের ক্ষেত্রে বেমানান। তারা ঝগড়া করতে সাহস পায় না। বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যেই প্রথম দিকে এই ঝগড়াটা বেশ উপভোগ্য হয়। হ্যাঁ, মানে ডিনালি বলতে গিয়ে হেসে ফেলল। সে বসে বলল, আপনি অসাধারণ, কিন্তু আমাদের সম্পর্কের কথাটা সম্মানজনকভাবে প্রকাশের কথা বলছেন কেন? কারণ যে কোনো মুহূর্তেই আপনার স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হতে পারে। বেসেল খুন করেছে বলছেন? আপনি কি সেই ম্যাজেস্টিক হোটেলের মেয়েটির কথা বলছেন? হ্যাঁ, কিন্তু ও তো একদম বাজে কথা। ঠিক সেই সময়ে বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। দু হাতে কয়েকটা বোতল নিয়ে বেসেল ব্লেক দরজা খুলে ভেতরে ঢুকল। ডিনালি উঠে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বলে উঠল, উনি কি বলছেন শোনো তো? সে মেয়েটাকে খুন করার অপরাধে তোমাকে নাকি গ্রেফতার করা হবে? ওহ ভগবান! বেসিল ব্লেকের হাত থেকে বোতলগুলো সোফার উপরে পড়ে গেল। সে ধপ করে একটা চেয়ারে বসে দু হাতে মুখ ঢাকল। বেসিল, আমি জানি এ কথাটা সত্য নয়। আমার দিকে তাকাও বেসিল, তুমি কিন্তু তাকে চিনতেই না, তাই না? হ্যাঁ, উনি ওকে জানতেন, বললেন মিস মার্পল। চুপ করুন। ম্যাজেস্টিক হোটেলে দু একবার ওর সঙ্গে আমার দেখা হয়েছিল মাত্র। তুমি কথা বিশ্বাস করো ডিনা? ডিনা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার উপরে তাহলে সন্দেহ পড়েছে কেন? কার্পেটটা কি করেছেন? ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর্তনাদের স্বরে বেসেলের গলা থেকে চিরে বেরিয়ে এলো কথাগুলো। কাজটা খুব বোকার মতো হয়ে গেছে। ওর মধ্যে নিশ্চয়ই মেয়েটির পোশাকের আঁশ লেগেছিল। হ্যাঁ, সেটা কিছুতেই তুলে ফেলতে পারিনি। এসব কি বলছো তোমরা? তীব্র স্বরে চিৎকার করে উঠল। ওকে জিজ্ঞেস করো, উনি মনে হয় সবই জানেন। আমি অনুমান করতে পারছি। তাহলে শুনুন বলছি। আমার মনে হয় এক পার্টিতে আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর আপনি গাড়ি চালিয়ে এখানে চলে এসেছিলেন। সে রাতে মাত্রা ছাড়িয়ে পান করার ফলে সময়টা নিশ্চয়ই খেয়াল করতে পারেননি। প্রায় রাত 2টোর সময় বাড়িতে ফিরে এসেছিলাম। দরজা খুলে আলো জ্বালাতে চোখে পড়ল। বাকিটা আমি বলছি। দেখলেন সামনে কার্পেটের ওপরে একটা মেয়ের অসার দেহ পড়ে আছে। সান্ধ্য পোশাকে শ্বাসরুদ্ধ একটি মেয়ে। হ্যাঁ, মুখ প্রায় নীল হয়ে গিয়েছিল, ফোলা। দেখে মনে হয়েছিল অনেকক্ষণ আগেই মারা গিয়েছে, কিন্তু সে পড়েছিল আমারই শোবার ঘরে। বলতে বলতে কেঁপে উঠল বেসিল। হ্যাঁ, আমার ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তে ডিনা এসে পড়বে, আর ওই অবস্থায় আমাকে দেখলে সে ভেবে নেবে আমি মেয়েটাকে খুন করেছি। সেই মুহূর্তেই মতলবটা মাথায় এলো। না কুচু দাম্ভিক বুড়ো বেন্ট্রির কথা মনে পড়ল। আমাকে বরাবরই অবজ্ঞার দৃষ্টিতে দেখে। তাকে জব্দ করার জন্য মৃত স্বর্ণকেশীকে বেন্ট্রির লাইব্রেরিতে চালান করে দিলাম। সকালে কিন্তু পুলিশ এখানেই এলো। সে চিফ কনস্টেবল। ইচ্ছে করে এই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। এসব ঘটনা যখন ঘটছে তখনই ডিনা এসে পড়ে। ডিনা জানালার বাইরে তাকালো, বলল, একটা গাড়ি আসছে, অনেকগুলো লোক রয়েছে ভেতরে। খুব সম্ভবত ওরা পুলিশ। বেসিল ব্লেক উঠে দাঁড়ালো, হাসবার চেষ্টা করলো। তাহলে এর সঙ্গে আমি জড়িত? ভালো কথা। ডিনা, ভয় পাবার কিছু নেই। আমাদের পারিবারিক উকিল বুড়ো সিমের কাছে যেও। মার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাও জানিও। ভেঙে পড়ার কিছু নেই, আমি খুন করিনি, সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢুকলেন ইন্সপেক্টর স্লেক, সঙ্গে একজন। মিস্টার বেসেল ব্ল্যাক? হ্যাঁ।
গত 20 সেপ্টেম্বর রাতে রুবিকিন নামে একটি মেয়েকে খুন করার অভিযোগে আপনাকে গ্রেফতারের পরোয়ানা রয়েছে। আপনাকে আমার সঙ্গে আসতে হবে। বেসিল মাথা নিচু করল, ডিনাকে দেখল, বলল, বিদায় ডিনা। ইন্সপেক্টর স্ল্যাক মিস মার্পলের উপস্থিতি লক্ষ্য করে সুপ্রভাত জানালেন। উৎসাহে তিনি টক বক করছিলেন। কার্পেটটা হাতে পেয়েছিলেন। তাছাড়া গাড়ি রাখার জায়গায় লোকটাকে জিজ্ঞেস করেছিলেন যে বেসিল ব্লেক রাত 11টার সময় চলে এসেছিল। বেসিলকে বিকারগ্রস্ত বলেই মনে হচ্ছিল তার। প্রথমে রিপস মেয়েটাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, পরে নিজের গাড়িতে নিয়ে পার্টিতে চলে আসে, তারপর ডেনমাউথে। তারপর রুবিকিনকে এখানে এনে গলা টিপে মেরে কর্নেল ব্যান্ট্রের লাইব্রেরিতে ফেলে আসে। যৌন উন্মাদ ছাড়া আর কিছু নয়। ছকটা নিজের মনে গোছাতে গোছাতে বেসিলকে নিয়ে বেরিয়ে যান স্ল্যাক। ডিনা মিস মার্পলের দিকে তাকালো, তার চোখে কাতরতা। আমি জানি না আপনি কে, কিন্তু বেসিল কখনো এমন কাজ করেনি। আমি জানি সে করেনি, কে করেছে তাও জানি, তবে প্রমাণ করতে একটু সময় লাগবে। বাড়ি ফিরে স্টাডি রুমে ঢুকলেন মিসেস প্যান্ট্রি। রাজকীয় ভঙ্গিতে ঘোষণা করলেন, আমি ফিরে এলাম আর্থার। কর্নেল ব্যান্ট্রি লাফিয়ে উঠে স্ত্রীকে আদর করে কাছে টেনে নিলেন। ওহ, খুব ভালো হলো। স্বামীর দিকে তাকিয়ে মিসেস ব্যান্ট্রির মনে হলো তিনি যেন কেমন চুপসে গেছেন, চোখের কোণে কালি পড়েছে। ডেনমাউথে কেমন কাটালে বলো? খুব মজা হলো। তুমি তো জেফারসনদের পছন্দ করতে, তুমি গেলে কিন্তু খুব আনন্দ হতো। যেতে পারলাম না, অনেক কাজ। ব্র্যাপসারে তোমার সভা কেমন হলো? তুমি তো সেখানে সভাপতি। মানে আমি সেখানে যাইনি। মিসেস বেন্ট্রি থমকে গেলেন, কড়া সুরে বললেন, বৃহস্পতিবার ডাফের সঙ্গে ডিনারের কথা ছিল। ও হ্যাঁ, সেটা বন্ধ রাখা হয়েছিল, ওদের রাঁধুনি অসুস্থ। গতকাল তো জেল হ্রদের কাছে যাওয়ার কথা ছিল। শরীর ভালো নেই বলে ওদের টেলিফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম। খুবই বিরস মুখে বসেছিলেন মিসেস প্যান্ট্রি। এমন সময় মিস মার্পল ঘরে ঢুকলেন। তোমাকে টেলিফোন করে কোথাও পেলাম না জেন, তাই ভাবছিলাম কি করব। সব কিছুই কেমন যেন বিশ্রী লাগছে। লোকে আর্থারকে এড়িয়ে চলতে আরম্ভ করেছে, ও কেমন যেন বুড়োটে হয়ে গেছে। জেন, তুমি কিছু একটা করো, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভাবনার কিছু নেই ডলি। কর্নেল ব্যান্ট্রি ঘরে ঢুকলেন। মিস মার্পলকে দেখে খুশি হলেন। একটা খবর দিতে এলাম। রুবিকিনের হত্যাকারী হিসেবে বেসিল ব্লেককে পুলিশ গ্রেফতার করেছে, তবে সে খুন করেনি। সে লাশটাকে আপনার লাইব্রেরিতে এনে রেখেছিল। একদম বাজে কথা, নিশ্চয়ই সেই খুন করেছে। সে মেয়েটির মৃতদেহ তার কটেজেই দেখতে পায়। গল্পটা পুলিশ বিশ্বাস করলো? ভালো মানুষ হলে তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো উচিত ছিল তার। ঠিকই বলেছেন, কিন্তু সবার স্নায়ু তো আপনার মতো দৃঢ় নয়। আজকালকার তরুণ প্রজন্ম একেবারেই আলাদা। বেসিলের সম্পর্কে অনেক কথাই আমি শুনেছি। ছেলেটি 18 বছর বয়সে এআরপির হয়ে কাজ করছে। একবার একটা জ্বলন্ত বাড়িতে ঢুকে 4টি শিশুকে পরপর উদ্ধার করেছিল। এরপর একটা কুকুরকে বাঁচাতে জ্বলন্ত বাড়িটাতে ঢুকেছিল। সবাই ওকে বারণও করেছিল। বাড়িটা ওর উপরেই ভেঙে পড়ে। ওকে উদ্ধার করা হয়েছিল। বুকে চোট লেগেছিল, বহুদিন শয্যাশায়ী ছিল। এরপরেই সে নকশা আঁকার কাজে হাত দিয়েছিল। ও অসাধারণ, কর্নেল লজ্জিত স্বরে বললেন। আমি এসব জানতাম না। বেসিল এসব বলে বেড়ায় না, এটাই উপযুক্ত কাজ। ছেলেটা দেখছি যা ভেবেছিলাম তা নয়। না জেনে না শুনে হঠাৎ কিছু ভেবে নেওয়ায় একেবারে কিন্তু ঠিক কাজ নয়। যাই হোক, এটা খুবই দুর্বোধ্য ঠেকছে। আমার ওপরেও কেন খুনের দায় চাপিয়ে দেবার চেষ্টা করেছিল? আমার মনে হয় সে ঠিক এভাবে ব্যাপারটাকে ভাবতে চায়নি। নেশাগ্রস্ত অবস্থায় ব্যাপারটাকে একটু তামাশা বলেই মনে করেছিল বলে আমার ধারণা। নেশাগ্রস্ত অবস্থায় কিছু করে থাকলে তাকে তো আর দোষ দেওয়া যায় না। আপনি কি বিশ্বাস করেন না যে সে খুন করেছিল? সে খুন করেনি, এ ব্যাপারে আমি নিশ্চিত। কে করেছে সে বিষয়ে কোনো... মিস মার্পল মাথা নেড়ে সায় দিলেন। ওহ জেন, তুমি বাঁচালে। আমি জানতাম তুমিই পারবে। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিসেস ব্যান্ট্রি।
তাহলে খুনিকে? এজন্যই আপনার সাহায্য দরকার। আমরা যদি সমারসেট হাউসে যাই সেটা পরিষ্কারভাবেই জেনে নিতে পারবো। স্যার হেনরির মুখ গম্ভীর হলো। তিনি বললেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি জানি আপনার কাছে এটা নীতিসম্মত বলে মনে হবে না, তবে অন্তত নিশ্চিত হয়ে নেবার পক্ষে এটা না করে উপায় নেই। মিস্টার জেফারসন যদি রাজি হন। তাহলে তো হারপারকেও সঙ্গে নিতে হয়। না, তার পক্ষে বেশি জেনে ফেলাটা ঠিক হবে না, তবে আপনি খানিকটা ইঙ্গিত দিয়ে রাখতে পারেন, যেমন কোনো বিশেষ ব্যক্তির উপর নজর রাখা বা ওই রকম একটা কিছু। হ্যাঁ, এটা এটা করা চলতে পারে। স্যার হেনরি ধীরে ধীরে কথাগুলো বললেন। আপনি কি আমাকে কোনো ইঙ্গিত করতে চাইছেন স্যার? হারপার স্যার হেনরি ক্রেদারিংকে সসম্ভ্রমে জিজ্ঞেস করলেন। আমার বন্ধু আপনাকে যেটুকু জানাতে বলেছেন আমি আপনাকে শুধু সেটুকুই জানাচ্ছি। এর মধ্যে গোপনীয়তার কিছু নেই। তিনি আগামীকাল ডেনমাউথে একজন সলিসিটারের কাছে যাচ্ছেন। একটা নতুন উইল তার করার ইচ্ছা। হারপারের ভ্রু কুঁচকে উঠল। তিনি বললেন, মিস্টার কনওয়ে জেফারসনের এ কথা কি তার জামাতা ও পুত্রবধূকে জানিয়েছেন? আজ সন্ধ্যায় কথাটা জানাবেন। বুঝলাম। হারপার চিন্তিতভাবে বললেন, স্যার, তাহলে আপনি বেসিল ব্লেকের অপরাধ সম্পর্কে নিশ্চিত নন? আপনি নিজে নিশ্চিত নিশ্চয়ই। মিস মার্পল তিনিও কি নিশ্চিত? আপনি সব ব্যাপার আমার হাতে ছেড়ে দিন স্যার। কয়েকজন লোককে লাগিয়ে রাখবো, নতুন করে আর কোনো ঘটনা আমি ঘটতে দেব না। আর একটা কথা। স্যার হেনরি এক টুকরো কাগজ টেবিলের ওপর এগিয়ে দিয়ে বললেন, এই কাগজটা দেখে নাও। কাগজটার উপর চোখ বুলিয়েই হারপারের মুখভাব বদলে গেল। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, এই ব্যাপার? তাহলে গোটা ব্যাপারটাই অন্যরকম দাঁড়িয়ে গেল। এটা খুঁজে বের করলেন কি করে? বিয়ের ব্যাপারে মেয়েদের আগ্রহের কথাটা তো তোমার অজানা নয়। তার উপরে স্যার বয়স্কা অবিবাহিতা স্ত্রীলোক। স্যার হেনরি নিচে নেমে এলেন। পোর্টারের কাছে এসে মিস্টার গ্যাস্কেলের খোঁজ নিলেন। সে জানালো, তিনি তো এইমাত্র বেরিয়ে গেলেন, লন্ডন যাবেন। মিসেস জেফারসন? তিনিও একটু আগেই শুতে গেলেন। লাউঞ্জার বলরুমের দিকে একবার তাকিয়ে দেখলেন স্যার হেনরি। বলরুমে নাচ গান চলছে। শুতে যাবার সময় হয়ে গিয়েছিল। স্যার হেনরি ওপরে উঠে গেলেন। রাত তখন 3টে। নিস্তব্ধ চরাচর। শান্ত সমুদ্রের বুকে লুটোপুটি খাচ্ছে চাঁদের আলো। কনওয়ে জেফারসনের শোবার ঘর থেকে তার চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বালিশে পিঠ রেখে উঁচু হয়ে শুয়েছিলেন তিনি। বাইরে বাতাসের বেগ কমে এসেছিল, তবু একসময় জানলার পর্দা নড়ে উঠল। কয়েক মুহূর্ত পরেই সামান্য ফাঁক হলো পর্দা। তার আড়ালে চাঁদের আলো আধারিতে দেখা গেল একটা অস্পষ্ট ছায়ামূর্তি। পর্দা আবার যেমনকার তেমনই হয়ে গেল। চারপাশে অখণ্ড নিস্তব্ধতা। ঘরের ভেতরে সন্তর্পণে একজন আগন্তুক নড়ে চড়ে উঠল। নিঃশব্দে পা ফেলে বিছানার দিকে এগিয়ে চলেছে। বালিশের ওপরে গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ তবু থামল না। মিস্টার জেফারসন তৈরি হয়েছিলেন। বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে চামড়ার কিছু অংশ টেনে ধরলেই হয় এখন। অপর হাতে ধরা হাইপোডার্মিক সিরিঞ্জটা কাজে লাগাতে পারবেন। ঠিক এমন সময়ই অন্ধকারের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে সিরিঞ্জ ধরে রাখা হাতটা চেপে ধরল। অন্য হাতটা তার দেহটাকে সবলে চাপটে ধরল। অন্ধকারের ভেতর ভাবলেশহীন একটা কণ্ঠস্বর জেগে উঠল, না, এ কাজ করতে দেব না, আমার চাই। দপ করে আলো জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে বালিশে পিঠ রেখে জেগে থাকা মিস্টার জেফারসন দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রুবিকিনের হত্যাকারী। আপনার তদন্তের কৌশলটা আমাদের জানতে ইচ্ছে করছে মিস মার্পল। সবার প্রথমে কথা বললেন স্যার হেনরি ক্লেদারিং। আমার জানার আগ্রহ হচ্ছে প্রথম কিভাবে আপনি সন্দেহ করতে শুরু করলেন, বললেন হারপার। এরপর কথা বললেন কর্নেল মেলচের। এবারেও আপনি কিন্তু বাজি মাত করে দিলেন মিস মার্পল। আপনি সত্যিই অসাধারণ। গোড়া থেকে সব কথা আমরা শুনতে চাই। মুহূর্তের জন্য মুখ লাল হয়ে উঠলেও সচেতনভাবে সামলে নিলেন মিস মার্পল। সপ্রতিভ কণ্ঠে তিনি বললেন, আমার পদ্ধতির কথা শুনলে আপনাদের সকলেরই খুবই অপেশাদার সুলভ মনে হবে। আসলে কি জানেন, বেশিরভাগ মানুষই, এমনকি পুলিশও সরলভাবে সব কিছুই বিশ্বাস করে নেয়। আমি কিন্তু উল্টো, পাপে ভরা পৃথিবীর কোনো কিছুই আমি নিজে যাচাই না করে বিশ্বাস করি না। এটাই সঠিক মনোভাব।
একেবারে গোড়া থেকেই এই ঘটনার কয়েকটা বিষয় ঠিক ভেবে নেওয়া হয়েছিল, কিন্তু ওই ঘটনাগুলো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম। নিহত মেয়েটির বয়স খুবই অল্প ছিল। দাঁতে নখ কাটার অভ্যেস ছিল তার। লক্ষ্য করেছিলাম তার দাঁত একটু বাইরের দিকে ঠেলে বেরিয়ে থাকত। ছেলেবেলা থেকে দাঁতে নখ কাটার অভ্যাস বন্ধ না করতে পারলে সহজে দূর করা যায় না। এত অল্প বয়সী একটি মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক। বুঝতে পেরেছিলাম শয়তান চরিত্রের লোক ছাড়া এমন নৃশংস কাজ কারোর পক্ষে করা সম্ভব নয়। ব্যাপারটা শুরু থেকেই ছিল বড় গোলমেলে। মৃতদেহটা পাওয়া গিয়েছিল কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরির ঘরে। যোগাযোগ ভেবে নেওয়া খুবই কঠিন। আসলে ব্যাপারটা উলটপালট হয়ে গিয়েছিল, তাই এমন গোলমেলে। আসল মতলবটা ছিল মৃতদেহটার দায় বেসিল ব্লেকের কাঁধে চাপিয়ে দেয়া। অনেক দিক থেকেই তাকে ফাঁসানো যেত, কিন্তু সে মৃতদেহটা কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরিতে চালান করে দিয়েছিল। আসল খুনি এতে খুবই অস্বস্তিতে পড়ে যায়, আর আমাদেরও অনেকটা সময় নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহ মিস্টার ব্লেকের উপরেই পড়ত। খোঁজ নিলেই তারা জানতে পারত সে মেয়েটিকে চিনত। আরও জানা যেত সে অন্য আরেকটি মেয়ের সঙ্গেও মেলামেশা করে। পুলিশ ধরেই নিত রবি কোনোভাবে ব্ল্যাকমেল করতে এসেছিল মিস্টার ব্লেককে, তখন তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। নৈশ ক্লাবগুলোতে সাধারণত এই ধরনের অপরাধই ঘটে থাকে, কিন্তু ব্যাপারটা ঘুরে গিয়েছিল অন্যদিকে। সকলের দৃষ্টি পড়েছিল জেফারসন পরিবারের ওপর, আর এই ব্যাপারটা বিশেষ একজনের খুবই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। আমার যে প্যাঁচালো মন তা আগেই বলে দিয়েছি। কোনো কিছু সোজাভাবে ধরে নিতে আমি একেবারেই অভ্যস্ত নই। আমি অর্থের দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটা দেখবার চেষ্টা করি। অবশ্য এরকম না ভেবে আমার কোনো উপায়ও ছিল না। বুঝতে পেরেছিলাম মেয়েটির মৃত্যুতে লাভবান হবে দুজন লোক। 50,000 পাউন্ড নেহাত ছেলে খেলা নয়, বিশেষ করে যার অর্থনৈতিক অবস্থা সঙ্গীন। ওই দুইজন লোকেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, যদিও তাদের দুজনকেই বাইরে থেকে খুবই ভদ্র মানুষ বলেই মনে হয়েছিল। একেবারেই সন্দেহ করবার মতন নয়, তবুও কিছুই তো বলা যায় না। মিসেস জেফারসন যেভাবে জীবন কাটিয়ে চলেছিলেন, শ্বশুরের ওপর নির্ভরশীলতার জীবন, তাতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন। গত গ্রীষ্মকাল থেকে তার মধ্যে অসহিষ্ণুতা প্রকাশ পেতে শুরু করে, যদিও তিনি জানতেন যে তার শ্বশুর বেশি দিন বাঁচবেন না। রুবি কিনের আবির্ভাব না হলেও অবস্থাটা মোটামুটি মানিয়ে নিয়ে চলার মতনই ছিল। মিসেস জেফারসন তার ছেলেকে খুবই ভালোবাসতেন। সন্তানের ভালোর জন্য কোনো অপরাধকে নৈতিক দিক থেকে সঠিক বলে মনে করে এমন বহু স্ত্রীলোক দেখা যায়। মিসেস জেফারসন ছিলেন সেই শ্রেণীর। মিস্টার মার্ক গ্যাস্কেল স্বভাবতই সন্দেহ করবার মতন মানুষ। তিনি জুয়ায় আসক্ত ছিলেন, তার নৈতিক চেতনাও তেমন জোরালো ছিল না। তবু তাকে আমি উপেক্ষা করেছিলাম। বিশেষ কতগুলো কারণে আমার ধারণা হয়েছিল এই হত্যার ঘটনার সঙ্গে কোনো স্ত্রীলোক জড়িত। তবে এই দুজনের ব্যাপারটা অর্থের দৃষ্টিকোণ থেকে দেখেও আমি হতাশ হয়েছিলাম, কেননা রুবিকিনের মৃত্যুর সময়ে এদের দুজনেরই জোরালো অ্যালিবাই ছিল। এরপরেই পাওয়া গেল দগ্ধ গাড়িটা, আর তার মধ্যে প্যামেলা রেপসের দেহ। এই ঘটনার পরে সমস্ত কিছু আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। আমি বুঝে গেলাম ওই অ্যালিবাইয়ের কোনো মূল্য নেই। এভাবে মূল ঘটনার দুটো অংশ আমার হাতে এলো, কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য হওয়া সত্ত্বেও দুটো ঘটনাকে মেলাতে পারছিলাম না। বুঝতে পারছিলাম কোথায় একটা যোগসূত্র আছে, কিন্তু আমি তা খুঁজে পাচ্ছি না। যে লোকটিকে অপরাধী বলে সন্দেহ করেছিলাম তার কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বীকার করতেই হয়, আমি খুবই বোকামি করে ফেলেছিলাম। ডিনা লির সঙ্গে দেখা হবার পর কথাটা আমার মনে পড়ে, অথচ অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। বিবাহ, সমারসেট হাউস, কেবল মিস্টার গেস্কেল বা মিসেস জেফারসনের বিয়েই নয়,
আরও একটা বিয়ের সম্ভাবনা ছিল। ওই দুজনের কারো বিয়ে হয়ে থাকলেও এই বিয়ের চুক্তিতে অন্য আরেকজনেরও জড়িত থাকার কথা। রেমন্ডের মনে এমন ধারণা থাকতেই পারত যে একজন ধনী স্ত্রী পাবার সম্ভাবনা তার মধ্যে ছিল। মিসেস জেফারসনের প্রতি সে গভীরভাবে আকৃষ্ট ছিল, আর তার প্রেরণাতেই মিসেস জেফারসন একটা সময়ে বৈধব্যের জীবন থেকে বেরিয়ে আসার জন্য বিশেষভাবে চঞ্চল হয়ে উঠেছিলেন। রেমন্ড ছাড়া আরও একজন ছিলেন, তিনি হলেন মিস্টার ম্যাকলিন। তাকে মিসেস জেফারসন খুবই পছন্দ করতেন। শেষ পর্যন্ত হয়তো তিনি তাকেই বিয়ে করতেন। মিস্টার ম্যাকলিন আর্থিক দিক থেকে খুবই দুরবস্থার মধ্যে ছিলেন, আর তিনি ডেনমাউথ থেকে সেরাতে খুব দূরেও ছিলেন না। সে কারণেই আমার ভাবনা চিন্তা আমি একজনের মধ্যে কেন্দ্রীভূত করে নিয়েছিলাম, কেননা এদের যে কোনো একজনের পক্ষে কাজটা করে ফেলা একেবারেই অসম্ভব কিছু নয়। তবে ওই দাঁতে নখ কাটার ব্যাপারটাই আমাকে জানিয়ে দিয়েছিল খুনি কে। সেই নখ! সবিষয় বলে উঠলেন স্যার হেনরি। একটা নখ ভেঙে যাওয়ায় বাকি নখগুলো তো সে কেটে ফেলেছিল। কথাটা কিন্তু ঠিক নয় স্যার হেনরি, কেননা দাঁতে কাটা নখ আর এমনি ভেঙে যাওয়া নখ কিন্তু আলাদা। মেয়েদের নখ সম্বন্ধে যাদের ধারণা আছে তারা আমার কথাটা অস্বীকার করবেন না। নখগুলো ছিল বাস্তব ঘটনা, তা না হলে আর একটা অর্থই হতে পারে। কর্নেল বেন্ট্রির লাইব্রেরির ঘরে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা রুবিকিনের নয়। যে এই ঘটনার সঙ্গে জড়িত এই সূত্র সরাসরি তার দিকেই আঙ্গুলি নির্দেশ করছিল। লাশটা শনাক্ত করেছিল জোসি। সে ভালোভাবেই জানত দেহটা রুবিকিনের নয়। লাইব্রেরি ঘরে দেহটা দেখার পরে সে খুবই ধাঁধায় পড়ে গিয়েছিল। সব রহস্য ফাঁস করে দেবার মুখে প্রায় চলে এসেছিল সে, কারণ সে জানত দেহটা কোথায় পাওয়ার কথা ছিল। সে জানত দেহটা পাওয়ার কথা ছিল বেসিল ব্লেকের কটেজে। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়বে জোসি বেসিলের দিকে ইঙ্গিত করেছিল। সে রেমন্ডকে জানিয়েছিল রুবি হয়তো ফিল্মের লোকটার কাছে গিয়ে থাকতে পারে। আরও একটা কাজ সে আগেই করে রেখেছিল। বেসিলের একটা ফটো রুবির হাত ব্যাগে তার অগোচরে ঢুকিয়ে রেখেছিল। জোসি এমন একটা মেয়ে যে টাকা ছাড়া দুনিয়ার আর কিচ্ছু চেনে না। তার বাস্তব জ্ঞান টনটনে আর অত্যন্ত কুটিল। এইসব মানুষ নখের মতনই শক্ত ধাতের হয়ে থাকে। তাহলে কে দাঁড়াচ্ছে? দেহটা যখন রুবিকিনের নয় তখন অবশ্যই আর কারো হবে, কিন্তু সে কে? সম্ভাবনা তো একটাই, যে মেয়েটি নিরুদ্দেশ বলে জানা যায়। নিশ্চয়ই তার দেহ। সে হলো প্যামেলা রিভস। বয়সের দিকটা লক্ষ্য করুন। রুবিন ছিল 18, প্যামেলার 16। দুজনেই স্বাস্থ্যবতী। আমি ব্যাপারটা একটু নেড়ে চেড়ে ভাববার চেষ্টা করলাম। পেছনে এমন কি ব্যাপার কাজ করছে যাতে ব্যাপারটাকে এমন ঘুলমেলে করে তুলবার দরকার হলো? আমি একটাই সম্ভাবনা খুঁজে পেলাম। সেটা হলো কোনো বিশেষ ব্যক্তির জন্য অ্যালিবাই তৈরি করা। তাহলে সেই বিশেষ ব্যক্তিটি কে? রুবিকিনের মৃত্যুর ক্ষেত্রে অ্যালিবাই ছিল 3 জনের ক্ষেত্রে। 1, মার্ক গ্যাস্কেল, মিসেস জেফারসন আর জোসির। ওদের পরিকল্পনা কিভাবে কাজ করেছিল সেটা খুঁজে পাওয়া আপাত দৃষ্টিতে খুবই কঠিন বলে বোধ হবার কথা, অথচ ব্যাপারটা ছিল খুবই সরল। প্রথমত বেছে নেওয়া হয়েছিল হতভাগ্য পামেলাকে। ফিল্মের টোপ ফেলে তাকে সহজেই বশ করা গিয়েছিল। ফিল্মে নামার সম্ভাবনাটাকে খুব বিশ্বাসযোগ্যভাবে তার সামনে তুলে ধরেছিল মার্ক গ্যাস্কেল। লোভ সামলাতে না পেরে টোপ গিলে নিয়েছিল সে। মার্ক গ্যাস্কেল তার জন্য হোটেলে অপেক্ষা করেছিল। প্যামেলা হোটেলে আসে। সে মেয়েটিকে পাশের দরজা দিয়ে জোসের কাছে নিয়ে যায়। মেয়েটিকে তার পরিচয় দেয় একজন মেকআপ বিশেষজ্ঞ বলে। হতভাগ্য সরল মেয়েটির কথা ভাবলে আমার খুব দুঃখ হয়। বাথরুমে বসে জোসি ওর চুল আর মুখে প্রসাধনী লাগিয়ে দেয়।
হাত ও পায়ের নখে নীল পালিশ লাগিয়ে দেয়। এরই মাঝখানে ওরা সম্ভবত কোনো আইসক্রিম বা সোডার মধ্য দিয়ে ওষুধও প্রয়োগ করে, ফলে পামেলা হয়ে পড়ে আচ্ছন্ন। শুনেছি হোটেলের ঘরগুলো সপ্তাহে একবার মাত্র সাফ করা হয়। এই সুযোগটাই ওরা নিয়েছিল। পাশের কোনো খালি কামরাতেই তারা পামেলাকে রেখে দেয়। ডিনারের পর মার্ক গ্যাসকেল তার গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। সে জানিয়েছিল সমুদ্রের দিকে যাচ্ছে। সেই সময়ে সে পামেলার দেহ মিস্টার ব্লেকের কটেজে নিয়ে যায়। গাড়িতে তুলবার আগেই রুবির একটা পুরনো পোশাক পামেলাকে পরিয়ে দেওয়া হয়। তখনও সে মারা যায়নি, অজ্ঞান হয়েছিল। তারপর কটেজে চুল্লির সামনে কার্পেটের ওপর নামিয়ে দেয়। তারপর পামেলার ফ্রকের বেল্ট দিয়ে সে তাকে শ্বাসরোধ করে খুন করে। স্বস্তির বিষয় যে এই নৃশংস কাজটা বেচারি মেয়েটা টের পায়নি। ওই নিষ্ঠুর লোকটা মার্ক গ্যাসকেল ওকে ফাঁসির দড়িতে ঝুলতে না দেখলে আমার শান্তি হবে না। রাত 10টার মধ্যেই সমস্ত কাজ সারা হয়ে গিয়েছিল। মিস্টার ব্লেকের কটেজ থেকে বেরিয়ে সে দ্রুত গাড়ি হাঁকিয়ে হোটেলে ফিরে আসে। সেই সময় রুবি কিন রেমন্ডের সঙ্গে নাচছিল। মেয়েটা সবসময় জোসি যেভাবে বলতো তাই মেনে চলতে অভ্যস্ত। আমার ধারণা জোসি আগেই তাকে কিছু বলে রেখেছিল। সেই মতোই সে নাচের শেষে পোশাক বদলে জোসির ঘরে চলে আসে। তাকেও মাদক প্রয়োগ করা হয়, যার ফলে দেখা গেছে তরুণ বার্টলেটের সঙ্গে কথা বলবার সময় সে হাই তুলছিল। রেমন্ড জোসিকে জানিয়েছিল রুবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রাতের দ্বিতীয় নাচের সময় হয়ে আসছিল। জোসি রেমন্ডকে নিয়ে ওকে খুঁজতে আসে। রুবিকে ঘরে অনুসন্ধান করা হয়। তবে রুবির ঘরে ঢুকেছিল জোসি নিজে, আর কেউ না। সম্ভবত সেই সময়েই সে মেয়েটিকে শেষ করে। হয় ইঞ্জেকশন দিয়েছে, নয়তো মাথায় আঘাত করে। এরপর নিচে গিয়ে জোসি রেমন্ডকে বলে রুবির বদলে সেই তার সঙ্গে নাচবে, এবং দুজনেই নাচে অংশ নেয়। তারপর শুতে যায়। রুবির দেহ সেভাবেই পড়েছিল। ভোরে উঠে জোসি রুবিকে পামেলার পোশাক পরিয়ে দেয়। পাশের সিঁড়ি দিয়ে তাকে বাইরে নিয়ে যায়। জোসির বয়স কম, স্বাস্থ্যবতী, কাজটা করতে তার কোনো অসুবিধা হয়নি। এরপর সে বার্টলেটের গাড়ি নিয়ে 2 মাইল দূরে খনির দিকে চলে যায়। গাড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আবার হোটেলে ফিরে আসে। সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন মিস মার্পলের ব্যাখ্যা। সবার আগে কথা বললেন কর্নেল মেলজেট। খুবই জটিল ছক। নখের গোলমালের ব্যাপারটা জোসি ঠিক লক্ষ্য করেছিল, সেজন্য সে কোনো ত্রুটি রাখতে চায়নি। রুবির একটা নখ ভেঙে শালের ওপর লাগিয়ে রেখেছিল, যাতে পরে দরকার হলে বলতে পারে রুবি তার সব নখ কেটে ফেলেছে। হার্পার বললেন, হ্যাঁ, সব দিকেই তো সতর্ক নজর ছিল। আপনি যে প্রমাণ পেয়েছিলেন তা ছিল কোনো স্কুলের মেয়ের কামড়ানো নখ। মার্ক গ্যাসকেল বেশি কথা বলে। রুবির সম্পর্কে সে বলেছিল তার দাঁত ভেতরে ঢোকানো, কিন্তু কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরিতে যে মৃতদেহ পাওয়া যায় বাড়িতে যে মৃতদেহ পাওয়া যায় তার দাঁত ছিল উঁচু এবং বাইরে ঠেলে বেরিয়ে আসা। কনওয়ে জেফারসন গম্ভীর হয়ে বসেছিলেন। বললেন, শেষের ওই নাটকীয় দৃশ্যটাও নিশ্চয়ই আপনারই কল্পনাপ্রসূত মিস মার্পল। তা বলতে পারেন। সম্পূর্ণ নিশ্চিত হবার জন্যই পরিকল্পনা নিতে হয়েছিল। ব্যাপারটা হলো আপনি একটা নতুন উইল করতে চলেছেন। এই কথা এরা দুজনে যখন শুনল, বুঝতে পারল তার আগে কিছু একটা করা দরকার। তাদের দরকার টাকা। টাকার জন্য ইতিমধ্যেই 2টো খুন করা হয়েছিল। প্রয়োজনে তৃতীয় খুনটি করবার জন্য তারা পিছুপা হয়নি। মার্ককে ঝামেলার বাইরে রাখার দরকার ছিল নানা কারণে। তাই অ্যালিবাই তৈরি করার উদ্দেশ্যেই সে লন্ডনে চলে যায়। সেখানে সে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার খায়, পরে নৈশ ক্লাবে যায়। কাজটা করার দায়িত্ব ছিল জোসের, মিস্টার জেফারসনের মৃত্যু ঘটানো।
রুবির মৃত্যুর দায় তখনও তারা বেসেলের ওপরেই চাপাতে চাইছিল। তাই তাদের প্রমাণ করবার দরকার ছিল মিস্টার জেফারসনের মৃত্যুটাও হার্ট ফেল করে হয়েছে। সুপারিনটেনডেন্টের কাছে শুনলাম সিরিঞ্জে ডিজিটালিস ছিল। এরকম অবস্থায় মৃত্যুকে যে কোনো ডাক্তারই হার্টের গোলমাল বলেই রায় দিতেন। ইতিমধ্যে জোসি ব্যালকনিতে একটা পাথরের বল আলগা করে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল সেটা পরে মাটিতে আছড়ে ফেলে আচমকা শব্দ তৈরি করা। সকলেই ধরে নিত সেই প্রচণ্ড শব্দের ধাক্কাতেই মিস্টার জেফারসনের মৃত্যু ঘটেছে। উফ, একেবারেই বিশ্বাস করা যায় না, এটা তো একেবারে জ্যান্ত শয়তান। তাহলে তৃতীয় মৃত্যুটা হতো কনওয়ে জেফারসনের, আপনি কি সেটাই বলতে চাইছেন? না, আমি বলেছিলাম বেসিল ব্লেকের কথা। তাকে ফাঁসিতে ঝোলাবার জন্যেই তো ওরা উঠে পড়ে লেগেছিল।